আহ হ্যালো, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের ফার্স্ট টক শো এক্সুবেন্টের টিমের পক্ষ থেকে। এক্সুবেন্টের টিম মোটামুটি সবাই জানেন। এক্সুবেন্ট এক্সুবেন্ট লাইফ স্কুলের একটা অফিসিয়াল অ্যালুমনি পার্টনার। তো মেনলি আজকে যে বিষয় আমাদের লাইভে আসা সেটা হচ্ছে যে রিসেন্টলি 17 জুলাই মনে হয় 2008 এর রেজাল্ট বেরিয়েছে। তো যারা তো অনেকেই ভালো ভালো নাম্বার টাম্বার পেয়েছে, সবাইকে কংগ্রাচুলেশন। তো যেটা হয়, এটা আমি দেখেছি, বা আমরা অনেকেই যারা এক্সপেরিমেন্টের টিমে আছে, plus আমাদের সিনিয়ররা জুনিয়ররা অনেকেই আমরা দেখেছি যে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে একটা টেনশন থাকে যে কি নিয়ে পড়া যায়, কোন দিকে যেতে হবে, গেলে প্রসপেক্ট বেশি, ভালো ফিউচার হবে। তো সেইটা নিয়ে একটা চিন্তা থাকে সবসময় আমাদের। আমি যখন 11 12 পড়তাম আমারও চিন্তা ছিল, এই যে জয়েন দেওয়ার পরে আমার একটা চিন্তা ছিল যে আর কোথায় গেলে ভালো হবে। তো সেই নিয়ে আজকে মেনলি আমাদের আশা, আমাদের ফার্স্ট এপিসোড আজকে এই নিয়ে, যে এইম ভিশন, স্কুল হয়ে যাওয়ার পরে তারপর কোথায় যাবো। আমাদের ফার্স্ট টক শো এর টপিক আজকে আমাদের এটাই। আমরা আরো আরো টপিক নিয়ে আসবো আস্তে আস্তে। আমাদের এক্সিউ টক যে টক শোটা আমরা বানিয়েছি এক্সিউবেন্টের পক্ষ থেকে, সেটা আমরা আরো টপিক নিয়ে আসবো। শুধুমাত্র পড়াশোনা নিয়ে এরকম নয়, স্কুলের অনেক কিছু টপিক নিয়ে আমরা আসবো, কালচারাল, স্পোর্টস, এক্সট্রা ক্যারিকুলার, আরো অনেক কিছু নিয়ে আসবো। বাট আজকে আমাদের যেটা এইম ভিশন আফটার ফুল লাইফ হোয়াটস নেক্সট, সেটা আজকে মেনলি এই টপিকটা নিয়ে, যে আমরা এই যে দেওয়ার পরে, টুয়েলভ পাস করার পরে কোথায় গেলে, কোন জায়গাটা করলে, কি করলে ভালো হয়। মেনলি দুটো পয়েন্ট নিয়ে আমরা আহ, ভেবে দেখেছি যে এই দুটো পয়েন্ট মেনলি এই দুটো ফ্যাক্টরি, যে কোন সাবজেক্টটা নিয়ে পড়লে ভালো। এক হচ্ছে যে চাকরি বা জব মার্কেট, যেটা এখনকার রিসেন্ট কন্ডিশন, সেটা নিয়ে সেটা সেটা অনেকে ভাবে সাবজেক্টটা চয়েস করার সময় যে এইটা করলে আমার জব মার্কেটটা ভালো হবে। আরেকটা যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে হায়ার স্টাডিজ নিয়ে। ধরো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা যে সাবজেক্টে গ্রাজুয়েশন করে, তো সেটা নিয়ে অনেক বেশি আহ, পড়ার ইচ্ছা থাকে, ডক্টরেট করা, পিএইচডি করা, পোস্ট ডক করা, এসব অনেকে ভাবতে থাকে। তো মেইনলি আমরা ভেবেছি এই দুটো ফ্যাক্টরই মেইন কাজ করে একটা সাবজেক্ট চয়েস করার সময় আফটার এই। তো আমরা সেই সব বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো। আজকে আমাদের সাথে 5 জন স্পিকার আছে। যে টপ পয়েন্ট গুলো আমরা, যে টপিক গুলো আমরা কভার করবো সেটা হচ্ছে একদম বেসিক টপিক, যেগুলো একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড হচ্ছে মেডিকেল স্টাডি, থার্ড হচ্ছে সায়েন্স অনার্স যে পেপার গুলো আছে, এবং ফোর্থ হচ্ছে আর্টস অনার্স যে পেপার গুলো আছে, এবং তার অ্যালাইড জব এবং হায়ার স্টাডিজ, এইসব। তো বেশি আর টাইম ওয়েস্ট করবো না, সবাইরই একটা টাইমের দাম টাম আছে। হ্যাঁ। তো আমি জাস্ট নিজের পরিচয়টা দিয়ে দিই। আমার নাম সুভদ্র ব্যানার্জি। আমি 2011-এর এইচএফ পাস আউট। আমি এইচএফ করার পরে আমি গ্রাজুয়েশন করি সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তারপর পোস্ট গ্রাজুয়েশন করি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে। আর রিসেন্টলি আমি এখন মুম্বাইতে থাকি, একটা প্রাইভেট ফার্মেশনে আমি associate। আমাদের ফার্স্ট যে স্পিকার আজকে, সে হচ্ছে দেবশ্রী দাস। দেবশ্রী দা, আহ, দেবর্ষিদা ইন্ট্রোডাকশন জাস্ট এটাই বলার। দেবর্ষিদা 2009 পাস আউট। দেবর্ষিদা যাদবপুর থেকে ফিজিক্স অনার্স করেছে, এখন বর্তমানে বোস ইনস্টিটিউটে পিএইচডি করছে। দেবর্ষিদা, ওয়েলকাম তোমাকে। থ্যাঙ্কস সুভদ্র। সবাইকে শুভ সন্ধ্যা। সদ্য যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের আমার তরফ থেকে অভিনন্দন আর দেবর্ষিদা, ভবিষ্যৎ জীবনা। আর হ্যালো। হ্যাঁ, তো ফার্স্ট ফার্স্ট হ্যাঁ। দেবর্ষিদা, তোমার যেটা কোয়েশ্চেন যেটা হচ্ছে যে আহ, তোমার তুমি আমার যতটা মনে পড়ছে তুমি 11 স্ট্যান্ড করেছিল ওয়েস্ট বেঙ্গলে এইচএস এর রেজাল্টে নিরিখে, তাই তো? হ্যাঁ। এটা নট। হ্যাঁ। 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 তো তুমি আহ, তারপর ফিজিক্স নিয়ে পড়েছো। ফিজিক্সটা আমাকে বলো, ফিজিক্সটা নিয়ে একটা সবারই একটা আলাদা একটা কৌতূহল থাকে, কিউরিসিটি থাকে। ফিজিক্সটায় অনেক কিছু অ্যাপ্লিকেশন থাকে, অনেক কিছু, অনেক মানে সায়েন্সে অনেক রুল হতে, অ্যাপ্লিকেশন থাকে ওতে। তো তোমাকে মানে এত ফিজিক্সিস্ট আছে ওয়ার্ল্ডে, এত ওয়ার্ল্ড ফেমাস ফিজিক্সিস্ট আছেন, তো কে তোমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করেছিল ফিজিক্সের?
সত্যি কথা বলতে স্কুল লাইফে আমরা অত তো সায়েন্টিস্টদের নাম জানতে পারিনি। হুম হুম। মেনলি সেই সময় সবাই যার নাম শোনে আইনস্টাইন, যদিও আমরা স্কুল লাইফে আইনস্টাইনের কাজ খুব একটা পড়া পড়িনি, একদমই পড়িনি। আর এছাড়া সত্যেন বোস, জগদীশ বোস যে প্রতিকূলতার মধ্যে থেকেও ফিজিক্স পড়েছিল, সেই গল্পগুলো আমরা পড়েছি। তবে একটা কথা বলতে চাই, মানে এই কোনো সাবজেক্ট চুজ করার জন্য এই জীবনী পড়ে অবশ্যই অনুপ্রাণিত হবে, কিন্তু আলটিমেটলি সেই সাবজেক্টটা পড়ে কমফর্টেবল ফিল করছে কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক তো ঠিক। সেই সাবজেক্টে সাস্টেন করাটা সমস্যা। একদমই একদমই ঠিক কথা। তো তোমার এই যে জার্নিটা, মানে যাদবপুরে ফিজিক্স অনার্স থেকে এখন তুমি পিএইচডি করছো বোস ইনস্টিটিউটে, তো এবং কিভাবে তুমি এই একটা একটা লম্বা জার্নি করেছো আর মানে করছো এখনো, তো সেইটা যদি তুমি আমাদের যারা এই বছর এইচএস দিল বা যারা পরের বছর দেবে তাদের প্রতি তুমি কিছু যদি গাইডলাইন টিপস, যেটা হ্যাঁ, মেন পয়েন্ট। তা আমি সুয়াত্র যেরকম বললো, আমি 2009 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি এক্সপেরিমেন্টাল থেকে। তা আমি 11-12 থেকেই মোটামুটি ডিসিশন নিয়েছিলাম যে আমি জেনারেল লাইনেই পড়বো, আইদার ম্যাথমেটিক্স অর ফিজিক্স। ফিজিক্সটাই প্রায়োরিটি ছিল। তা উচ্চ মাধ্যমিক, ওই জন্য উচ্চ মাধ্যমিকের উপর কনসেন্ট্রেশনটা বেশি দিয়েছিলাম। উচ্চ মাধ্যমিক তো বারবার দেওয়া যায় না, একবারই, এবং বেশিরভাগ জায়গাতেই কলেজে মার্কসের বেসিসে হয় অ্যাডমিশন। কিছু কিছু জায়গায় এন্ট্রান্স এক্সামিনেশন আমাদের সময় হতো, তবে এবছর তো পরিস্থিতি আলাদা। তা আমি প্রথমে আমরা বিএসসি আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হই 2009, 11 সাল 12 সালে আমি বিএসসি পাশ করি ওখান থেকে। তারপরে এমএসসি আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে করি। এমএসসি পাশ করি 2014-তে। এবং বিএসসি এমএসসি করার সময় আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি রিসার্চ লাইনে যাব। আপাতত জব ওরিয়েন্টেড কিছু পরীক্ষা দেব না, রিসার্চ লাইনে যেহেতু যাব ঠিক করেছিলাম, তাই আমি নেট মানে রিসার্চে ঢোকার জন্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো প্রিপারেশন নিয়ে আহ, পরীক্ষাগুলো দিয়েছিলাম, যেমন নেট, জেএস্ট বা গেট। এবং নেটের ফেলোশিপের থ্রুতে আমি বোস ইনস্টিটিউটে 2014 সালে পিএইচডি তে জয়েন করি। আমি এখনো সেখানেই আছি, মানে আমি পিএইচডি থিসিস জমা করে দিয়েছি, এখনো ডিগ্রিটা পাইনি। এটা হলো আমার মোটামুটি এখনো অব্দি জার্নি। আর সদ্য যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের মধ্যে যারা জেনারেল লাইনে, সায়েন্সের জেনারেল লাইনে এগোতে চায় গ্রাজুয়েশনে, তাদের জন্য আমার কিছু টিপস আছে। প্রথম কথা হলো, সাবজেক্ট চুজ করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট চুজ করাটা উচিত নিজের, কোন সাবজেক্টটা। কারণ এই জেনারেল লাইনে থাকাটা অনেক সময় ধরে থাকা, এটা জাস্ট অবশ্যই একটা প্যাশন থেকে আসে, কিন্তু কোনো সাবজেক্ট পড়ে সে কতটা কমফর্টেবল ফিল করছে বা সেই সাবজেক্টে বেশি দিন থাকতে পারবে কিনা, 11-12 এর যে সিলেবাস সেইটুকুন পড়েই তাকে ডিসিশনটা নেওয়া উচিত। আমি যেমন প্রথম থেকেই কেমিস্ট্রি খুব একটা ভালো বুঝতে পারতাম না, তাই আমি কেমিস্ট্রির দিকে যাব না ডিসিশন নিয়ে নিয়েছিলাম। সাবজেক্টটা প্রথম চুজ করাটা ইম্পর্টেন্ট। তারপরে সাবজেক্টের উপর বেস করে কোন কলেজে ভর্তি হবে বা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেটা সেকেন্ড প্রায়োরিটি। কলেজ বা ইউনিভার্সিটি চুজ করার সময় অবশ্যই মার্কসের ব্যাপারটা চলে আসে, এইচএস এর মার্কস। তো অ্যাপ্লাই করার সময় মোটামুটি যতগুলো পারা যায় অ্যাপ্লাই করা উচিত। তারপরে তো কাট অফ মার্কস বা কি থাকবে সেগুলো তো কোনোবারই বলা যায় না। এই সাবজেক্ট আগে চুজ করে সেই সাবজেক্টটা কোন কোন কলেজে পড়ানো হয় সেইটা সেকেন্ড চুজ করা উচিত। তারপরে সেগুলোতে অ্যাপ্লাই করা উচিত। এবং এই কিছুটা কিছুটা হোমওয়ার্ক করে নেওয়া উচিত যে এই সাবজেক্টটা এই কলেজে বেটার পড়ানো হয়, ফ্যাকাল্টি এখানে বেটার, সেগুলো নিজেদের সিনিয়র বা যারা কলেজে সদ্য পড়েছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে সেই ডিসিশনটা নেওয়া উচিত। এবার বিএসসি যখন শুরু হলো, বিএসসি 3 বছরের জার্নি। বিএসসি পড়তে পড়তেই অনেকে রিয়েলাইজ করবে যে সে ফার্দার এই সাবজেক্টে থাকবে কি জব ওরিয়েন্টেড জবের লাইনে যাবে। কারণ বিএসসি শেষ করার পরই কেউ একজন জবের লাইনে যেতে পারে। তাহলে বিএসসি শেষ করার পর আইদার দুটো অপশন, সে ফার্দার স্টাডিতে যাবে অথবা
জবের জন্য প্রিপারেশন করবে। যদি জবের ডিসিশন নিয়ে নেয় তাহলে তার প্রিপারেশন বিএসসির পর থেকে শুরু করা উচিত, কারণ জবের প্রিপারেশনেও একটা টাইম লাগে। এবং সে জব বিভিন্ন রকম গভর্নমেন্ট জব, ব্যাংকের জব যদি করবে ঠিক কি করে নেয়, তাহলে আমার মনে হয় না এমএসসি দরকার আছে খুব একটা, কারণ বিএসসি পরেই সে প্রিপারেশনটা নিতে পারে। আর বিএসসির পর যদি এমএসসি করতে হয়, এমএসসি করার ডিসিশন নেয়, তাহলে বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন আছে, যেগুলো আইআইটি বা রিসার্চ ইনস্টিটিউটে ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডির জন্য পরীক্ষাগুলো নেওয়া হয়, ওগুলোতে অ্যাডমিশনের জন্য। যেমন গেট আছে, জেস্ট আছে, সেগুলো বিএসসির ওই থার্ড ইয়ারের সময় পরীক্ষাগুলো হয়। সেই পরীক্ষারও প্রিপারেশন নেওয়া উচিত যদি সে মনে করে যে না, আমি ফার্দার এমএসসিটা করব। এবং এমএসসি করার সময় আবার একটা ডিসিশনের জায়গা আসে, সে কোথা থেকে এমএসসিটা করবে, কোন ইনস্টিটিউট বা কোন ইউনিভার্সিটি, সেটা সে বিএসসি পড়ার সময় মোটামুটি একটা আশেপাশের লোকজনের কাছ থেকেই ফিডব্যাক নিয়ে সেই ডিসিশনটা নিতে পারবে। সেটা এই এইচএস পাস করেই এমএসসি করবো বা কোথায় করবো সেটা দরকার নেই, সেটা বিএসসি করার সময় সে করতে পারবে। এমএসসি হয়ে যাওয়ার পর আবার একটা ডিসিশন নেওয়ার জায়গা আসে, এমএসসির পরও আবার জব লাইনে যাওয়া যায় বা ফার্দার এবার রিসার্চ লাইনে ঢোকা যায়। যদি জব লাইনে যাওয়ার ডিসিশন কেউ নেয়, তাহলে সে জবের প্রিপারেশন স্টার্ট করা উচিত। আর যদি পিএইচডির ডিসিশন নেয়, তাহলে পিএইচডিতে স্কলারশিপের জন্য বিভিন্ন পরীক্ষা হয়, বা পিএইচডি আইআইটি বা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট গুলোতে পিএইচডি করার জন্য বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন হয়, যেমন নেট, গেট, জেস্ট। তাহলে এমএসসির সময় যদি সে ডিসিশন নিয়ে নেয় যে আমি জবের দিকে যাব, তাহলে সেই ওরিয়েন্টেড তার পড়াশোনাটা করা উচিত। আর যদি পিএইচডি তে যাওয়ার ডিসিশন নেয়, তাহলে পিএইচডি ওরিয়েন্টেড যে পরীক্ষাগুলো হয় সেগুলোর প্রিপারেশন নেওয়া উচিত। পিএইচডির পর আরো পড়াশোনাও করা যায়, আবার পিএইচডির পর জবও করা যায়। এরপর আমি কিছু ক্রুশিয়াল পয়েন্ট বলবো, যেগুলো অ্যাকচুয়ালি জেনারেল লাইনে পড়ার সময় আমার মনে হয় মাথায় রাখা উচিত। প্রথম কথা, জেনারেল সায়েন্সে বা জেনারেল লাইনে পড়ার জন্য ধৈর্যটা ভীষণভাবে দরকার। প্রথমেই এটা মানসিকভাবে মেনে নিতে হবে, যদি সে জেনারেল লাইনে যাওয়ার ডিসিশন নেয়, যে আমাকে একটা সময় ব্যয় করতে হবে, এটা বড় সময়। কারণ যদি সে রিসার্চ লাইনে যায়, তাহলে 3 বছর বিএসসি, 2 বছর মাস্টার্স, তারপরে পিএইচডি 4, 5, 6 বছর। সেই সময় আশেপাশের ব্যাচমেটদের হয়তো অনেকেই দেখবে চাকরিতে ঢুকে গেছে, কিন্তু সেই জিনিসটা দেখে ধৈর্য হারালে চলবে না। তাই ধৈর্যটা জেনারেল সায়েন্স নিয়ে পড়ার অন্যতম শর্ত। সেকেন্ড পয়েন্ট যেটা মাথায় রাখা উচিত, যে আমি তা বারবার বললাম, যে সাবজেক্ট চুজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। কলেজ চুজ করাটা ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু সাবজেক্ট চুজ করাটা বেশি ইম্পর্টেন্ট। কোন সাবজেক্ট নিয়ে সে পড়তে কমফর্টেবল ফিল করছে, যেটা আমি আগে বললাম, সেটা অবশ্যই নিজেকে ডিসিশনটা নিতে হবে, এবং সেই ডিসিশনটা নেওয়ার সময় কারোর হেল্প অবশ্যই নিতে পারবে। থার্ড পয়েন্ট যেটা আমি বলবো, যে আমরা মফস্বলে কল্যাণী মফস্বল থেকে অনেক সময় বিভিন্ন সায়েন্স রিলেটেড সাবজেক্টের খোঁজ পাই না। আমরা জেনারেল সায়েন্স বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়ো সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট গুলো কথাই জানি, কিন্তু বা কম্পিউটার সায়েন্স, কিন্তু এর বাইরেও অনেক সায়েন্সের সাবজেক্ট আছে যেগুলো আমাদের এইচএস লেভেলে পড়ানো হয় না বা সিলেবাসে থাকে না, কিন্তু সেই সাবজেক্টগুলোর যথেষ্ট প্রসপেক্ট আছে রিসার্চের দিক থেকেও, জবের দিক থেকেও। তাই সেই সাবজেক্টগুলোরও খোঁজ নেওয়া উচিত আমার মনে হয়, যেগুলো আমরা মফস্বল থেকে অনেক সময় খোঁজগুলো পাই না। যেমন জিওলজি একটা প্রচন্ড ভালো সাবজেক্ট, জব বলো বা রিসার্চ বলো, দুদিকেই প্রচন্ড ভালো ফিউচার আছে জিওলজি। সেকেন্ড হলো স্ট্যাটিস্টিক্স, তারপরে অ্যানথ্রোপোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স। এই ধরনের সাবজেক্টগুলো মফস্বলের কলেজগুলোতে হয়তো কম আছে, কিন্তু কলকাতা বা মফস্বলেও কিছু কিছু কলেজে এই সাবজেক্টগুলো পড়ানো হয়। তো এই সাবজেক্টগুলোর কথাও মাথায় রাখা উচিত। এবার এই সাবজেক্টগুলো তো কেউ এইচএস লেভেলে পড়ে না, তাই এই সাবজেক্টগুলোকে যদি ঢোকার ডিসিশন নিতে হয়, তাহলে এই সাবজেক্টগুলোর নেট ঘেটে কি কি বিষয় পড়ানো হয় সেগুলো একটু, যেমন স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে ম্যাথসটা একটা ইম্পর্টেন্ট। এবার
বেসড একটা সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স। তাই ম্যাথমেটিক্স বা তার রিলেটেড ফিল্ডে যদি সে কমফোর্টেবল ফিল করে, তাহলে স্ট্যাটিস্টিক্সে যাওয়ার একটা তার চিন্তা ভাবনা সে করতে পারে। জিওলজি নিয়ে পড়তে হলে তাকে জিওলজির মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস তিনটেই পড়তে হবে। জিওলজি হলো এই তিনটে সাবজেক্টের একটা কম্বিনেশন। জিওলজি মানে ভূতত্ত্ব, অর্থাৎ আর্থ সায়েন্সও একে বলে। পৃথিবীর গঠন এই সমস্ত নিয়ে এখানে আলোচনা হয়। আমি অতটা বলতে পারবো না, জিওলজি ফিল্ডের নই, কিন্তু আমি জানি ফিল্ডটা প্রচন্ড ভালো প্রসপেক্ট আছে। অ্যানথ্রোপোলজি আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে। এই সাবজেক্টগুলোর কিছু একটা বেসিক হোমওয়ার্ক নেট থেকে সাবজেক্টগুলো সম্পর্কে জেনে এই সাবজেক্টগুলোতে যাওয়ারও ডিসিশন নিতে পারে। আর লাস্ট পয়েন্ট যেটা, যে সাবজেক্ট চুজ করার পর সেই সাবজেক্টগুলো কোন কোন কলেজে পড়ানো হয় সেটা একটা নিজেকে সার্চ করতে হবে। সেই সার্চ করার পর তারপরে সেই কলেজগুলোর ফ্যাকাল্টি কোথায় ভালো কোথায় মোটামুটি সেগুলো সিনিয়রদের কাছ থেকেই খোঁজ পাবে। সেই অনুযায়ী তার কলেজটা চুজ করা উচিত। এই কয়েকটা পয়েন্ট আমার মনে হয় এইচএস এর পর জেনারেল লাইনে ঢোকার সময় মাথায় রাখা উচিত। লাস্ট আমি যেটা বলবো যে স্কোপ, একজন জেনারেল সায়েন্সে পড়বে, তার ভবিষ্যৎ কি কি আছে, ভবিষ্যতে সে কি কি স্কোপ আছে। প্রথম কথা হলো 3 বছর গ্রাজুয়েশন করেই সে জবের জন্য প্রিপারেশন নিতে পারে। বিএসসির পরই সে বিভিন্ন জবের পরীক্ষার জন্য এলিজিবল। এবার অবশ্যই জবের পরীক্ষার যে সিলেবাস, সে তার মধ্যে অনেক ধরনের সাবজেক্ট থাকে, তার জন্য তার প্রিপারেশনের একটা টাইম লাগে। জবের পরীক্ষার সিলেবাসের সঙ্গে আন্ডার গ্রাজুয়েটের সিলেবাসের ওভারল্যাপ কমই থাকে। তার জন্য সে যদি জবের ডিসিশন নেয়, তাহলে বিএসসির পর তাকে একটা প্রিপারেশনের জন্য টাইম দিতে হয়। বিএসসির পর সে ডিসিশন না নিতে পারলে সে এমএসসি তে ঢুকতে পারে, এবং এমএসসির পর আবার তার জবের স্কোপ আছে, বিভিন্ন গভর্নমেন্ট জব, ব্যাংক রিলেটেড জব। এগুলো বিএসসির পরও করা যায়, এমএসসির পরও করা যায়। স্কুল টিচিং আর একটা অপশন, যেটা বিএসসির পরও করা যায়, এমএসসির পরও করা যায়। এমএসসির পর কেউ চাইলে কলেজের ফ্যাকাল্টি হওয়ার জন্য যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, কলেজের টিচার, কলেজের অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, কলেজ সার্ভিস কমিশন, পিএসসি, সেগুলো এমএসসির পরই সে দিতে পারবে। এমএসসির পর বা বিএসসির পরও কিছু ইন্ডাস্ট্রিয়াল জবও সে চেষ্টা করতে পারে। মেনলি এগুলো কেমিস্ট্রি বা জিওলজির স্টুডেন্টদের জন্য ইন্ডাস্ট্রি বেসড জবগুলো আছে। এনভায়রনমেন্টাল সায়েন্স স্টুডেন্টরাও বিভিন্ন ইন্ডাস্ট্রি বেসড জবগুলো করতে পারে। বা কম্পিউটার সায়েন্সে যারা গ্রাজুয়েশন বা মাস্টার্স করেছে তারাও বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জবের জন্য প্রিপারেশন নিতে পারে। আবার মাস্টার্স এর পর বিভিন্ন রিসার্চ বেসড জবও আছে, যেমন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, কোল ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এগুলো রিসার্চ বেসড জব। এইগুলোর চিন্তা ভাবনাও সে মাস্টার্স ডিগ্রির পর করতে পারে, এবং এগুলোর জন্য সাবজেক্টেরই পরীক্ষা হয়। সে মাস্টার্স এর যে সিলেবাস সেটাকে একটু ঘষা মাজা করেই এই রিসার্চ বেসড জবগুলোর জন্য প্রিপারেশন নিতে পারে। আর ফাইনালি কেউ একজন রিসার্চের দিকেই যেতে পারে, পিএইচডি করতে পারে এমএসসি করে, এবং পিএইচডি করে সে আবার জবেও যেতে পারে বা ফার্দার রিসার্চেও যেতে পারে। এইরকম মোটামুটি স্কোপ জবের দিকও আছে, রিসার্চের দিকও, রিসার্চ যতদূর যাবে এরকমই মোটামুটি স্কোপ সব দিকে আছে। এটাই আপাতত আমার। থ্যাংক ইউ দেবশিদা, তোমার ইনপুট গুলোর জন্য। মানে সত্যি অনেক স্টুডেন্টকে এগুলো হেল্প করবে যে কোন দিকে গেলে ভালো, এগুলো জানার পরে যে এত দিকে স্কোপ আছে। তো বাট তাও নিজের যেটা যেখানে কমফোর্টেবল জোনটা যেটা আছে সেই দিকেই তুমি বলছো যেতে। আমার মনে হয় সেইটা প্রায়োরিটি থাকা উচিত। সেটা কারণ প্রায়োরিটি বিএসসির থাকে। ওকে, 3 বছরটাও তো একটা ওই একটা সাবজেক্টে কাটাতে হবে তাকে। হুম 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 হুম, ঠিকই তাই ঠিক। সাবজেক্ট প্রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, সেটা দরকার একদম। সাবজেক্ট চুজ। ঠিক। থ্যাংক ইউ দেবশিদা, খুব ভালো তোমার পয়েন্ট গুলো। জাস্ট ভিউয়ার্সদের জন্য বলছি, আমি জাস্ট দেখতে পাচ্ছিলাম কমেন্ট সেকশনে অনেক কোয়েশ্চেন আসছে। আমরা কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডটা আমরা স্পিকারদের হয়ে যাওয়ার পরে আমরা লাস্টে রেখেছি। ওটা তখন লাস্ট লাস্ট রাউন্ডটা আমরা ওটাতেই থাকবে, যে কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড।
যে আমরা সেখানে যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো যতটা সম্ভব আমরা আমাদের স্পিকারদের দিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করাবো। কিছু যদি আমাদেরও পয়েন্ট থাকে, মানে কিছু ধরো আমরা টাইমের অভাবে বা কোনো কারণে দিতে পারছি না, সেগুলো আমরা ডেফিনেটলি পরে কভার করবো, বাট ম্যাক্সিমামটা আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলো অ্যান্সার আমরা আজকে দেওয়ার চেষ্টা করবো ডেফিনেটলি। আরেকটা পয়েন্ট দেখবে, যারা ফেসবুক লাইভটা দেখছো তারা দেখবে একবার যে আমরা অলরেডি কিছু স্কলারশিপের লিংক দিয়ে রেখেছি কমেন্ট সেকশনে। আমাদের যে পেজ এক্সুবারেন্ট সেখান থেকে কিছু লিংক আমরা শেয়ার করেছি, অলমোস্ট 20-এরও বেশি আমরা লিংক শেয়ার করেছি ফর স্কলারশিপ পারপোজ। তো স্কুল লাইফ থেকে পোস্ট গ্রাজুয়েশন অব্দি অনেক জায়গাতেই স্কলারশিপ গুলো ইউটিলাইজ করা যাবে। তার কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, গভর্নমেন্টেরও আছে, ব্যাংকেরও আছে, কিছু প্রাইভেট ইনস্টিটিউশনেরও আছে, সেগুলো কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেগুলো একবার পড়ে নেবে। যারা যারা স্কলারশিপ গুলো অ্যাপ্লাই করতে চাইছো বা যারা ভাবছো স্কলারশিপের ব্যাপারে আমাদের দরকার, স্টাডিজে লাগে, সত্যি লাগে, তারা একবার দেখে নেবে। আর অনেক কটা লিঙ্ক আমরা শেয়ার করেছি অলরেডি। আমাদের নেক্সট যে স্পিকার সে হচ্ছে শঙ্খজিৎ। শঙ্খজিৎ শঙ্খজিৎ বিশ্বাস। শঙ্খজিৎ, ওয়েলকাম। হ্যাঁ, শঙ্খজিৎ thank you. আমারই ব্যাচমেট। শঙ্খজিৎ 2011-এর পাস আউট। শঙ্খজিতে আমার মনে আছে, শঙ্খজিৎ ক্লাস 11-এ এসে এক্সটেন্সে ভর্তি হয়। তো শঙ্খজিতের ব্যাপারে, শঙ্খজিৎ স্কুলের পরে শঙ্খজিৎ প্রেসিডেন্সি থেকে বেঙ্গলি অনার্স নিয়ে পড়েছে, বাংলা অনার্স নিয়ে, এবং এখন বর্তমানে শঙ্খজিৎ এডিটর, উত্তরবঙ্গ সংবাদের সঙ্গে যুক্ত, সাব মানে এডিটার। এডিটর, সাব এডিটর হিসেবে হ্যাঁ, কর্মরত। শঙ্খজিৎ, তোমার বা তোকে এটা প্রথম কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমার মনে আছে তুই ভর্তি হয়েছিলি এক্সপেরিমেন্টালি সায়েন্স নিয়ে। ক্লাস 11 যখন ভর্তি হোস সায়েন্স নিয়ে ভর্তি হ্যাঁ। হোস, তারপর তুই চেঞ্জ করে আর্টসে কনভার্ট করিস, মানে আর্টসে চলে যাস, সুইচ করে যাস। তো এটা করার কারণটা কি, মানে কি ছিল তোর ওই সময়, তোর মাইন্ডে কি ছিল? হ্যাঁ, এটা অনেকেরই, যেটা বলবো যে যারা অনেকে মাধ্যমিক দিচ্ছে তারাও হয়তো আমাদের অনুষ্ঠান দেখতে পারে আর কি। সবার হুম ক্ষেত্রেই বলার যে হুম হুম সব ক্ষেত্রেই কিন্তু পরিবার থেকে তো একটা বলবেই, একটা সাজেশন দেবেই, পাশাপাশি নিজের ভালো লাগাটাকেও কিন্তু একটু নজর দিতে হবে। কারণ সায়েন্স মানে 4টে সাবজেক্টে কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে 2 বছর পড়তে হবে এবং ভবিষ্যতেও কিন্তু সেইগুলো নিয়ে কন্টিনিউ করতে হবে। এবং সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে নিজের যে পারবো কিনা বা এইটা কিন্তু নিজের কনফিডেন্সের ওপর। কোনো সময় যদি মনে হয় যে পারবো না বা আমার একটু অসুবিধা হচ্ছে বা আমি আর্টসে গেলে একটু সুবিধা হতে পারে বা সেখানে একটু মানিয়ে নিতে আমার সুবিধা হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আর্টস নিয়ে পড়তে পারে। এখন অনেক অনেক সাবজেক্ট আছে আর্টসেও, অনেক সায়েন্স বেসড সাবজেক্ট আছে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্ট আছে। তাই সেই কারণেই আর কি, মানে আমিও ভর্তি হয়েছিলাম সায়েন্স নিয়ে, কিন্তু দীর্ঘ 6-7 মাস পরে মানে রেজিস্ট্রেশনও হয়ে গেছিল। যখন রেজিস্ট্রেশন চেকলিস্ট এসছিল তখন কিন্তু সেখানে আমায় চেঞ্জ করেছিলাম আর কি। তা মাইন্ডে একটাই কাজ করছিল যে প্রথম থেকেই যে আমার ফিজিক্সটাই অসুবিধা হচ্ছিল, পরিষ্কার কথা। তা সেই ইয়েতেই পরবর্তীতে চেঞ্জ করি। এটা এবং অ্যাকচুয়ালি তারপর অনেক, দেখেছি যে মানে পড়ে অনেক ভালো, মানে আর্টসেই আমি নিজেকে ঠিকঠাক মনে করেছি পড়ে। আহ, মানে একটু আগে যেটা দেবশ্রীদা বলছিল, এটা কমফর্ট জোন, সেটা পেলে ভালো হয় আর একদমই, কি, তাই একদমই, কারণ এটা সারা জীবনের ব্যাপার, কারণ এইচএসএ যেটা নিয়ে পড়বো এটা হুম একটা হুম সারা জীবনের ব্যাপার। এটা হুম অবশ্যই কমফোর্ট জোনটা খুবই ম্যাটার করে। ওটা ম্যাটার করে। তো আমি ডিরেক্টলি তোকে জিজ্ঞেস করবো এরপরে যে মানে তুই যাদব প্রেসিডেন্সিতে পড়লি, তারপরে তুই ডিরেক্টলি একদম মানে হায়ার স্টাডিজে না গিয়ে তুই জবে ঢুকে গেলি একদম, এটা হ্যাঁ, আমি এমএ হ্যাঁ। করেছিলাম আচ্ছা, এম এ গ্রাজুয়েশনের পর। করে এমএ তারপরে এমএ তুই একবার করেছিলাম, জবে হ্যাঁ, করে। এমএ করেছিলাম তারপরেই তো জবে তোর ঢুকেছি। আহ, তোর এই যে আর মানে অনার গ্রাজুয়েশন, তারপর মাস্টার্স করে তারপর এই জবে ঢোকা, এই যে জার্নিটা, এটা তুই কিভাবে তুই আহ, মানে এক্সপ্রেস করছিস? মানে ধর যারা এখন আর্টস নিয়ে অনেকে পড়ে, অনেক 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 স্টুডেন্ট আছে আর্টস নিয়ে যারা পড়ে, ঠিক আছে, তারাও একটা ভাবে যে যে কোন দিকে আর্টসে একটা অনেকটা লম্বা একটা জার্নি থাকে, তারপরে চাকরি বাকরি ব্যাপারটা, ঠিক আছে, তুই এটা কিভাবে এদের গাইডলাইন দিবি? কিরকম তোর তোর হ্যাঁ, তোর এই মানে তোর তোর টিপস গুলো কি?
হাউ হ্যাঁ, গুড আমার ইউর টিপস আমি মেন ওইখানেই চলে যাব আর কি মেনলি, যে প্রথম ক্ষেত্রে যখনই তুমি এইচএস পাস করছো একদমই কিন্তু ভাবতে হবে যে যে চাকরির কথা গ্রাজুয়েশনের পরে ভাববো বা মাস্টার্স এর পরে ভাববো, এটা না ভাবাই ভালো। আমার মনে হয় যখন তুমি এইচএস পাস করছো তখনই কিন্তু একটু ঠিক করে নেওয়া উচিত যে আমি ভবিষ্যতে কোন দিকে যেতে চাই। যদি জেনারেল লাইনে যেতে চাই অর্থাৎ কি বিএ এমএ বা বিএড পিএইচডি এই দিকে যেতে চাই অর্থাৎ কি শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে চাই, তাহলে কিন্তু একরকম ভাবে এগোতে হবে। আর যদি কম্পিটিটিভ লাইনে এগোতে চাও তাহলে কিন্তু অন্যরকম ভাবে এগোতে হবে, এটা কিন্তু প্রথমেই চুজ করে নিতে হবে। আরেকটা কথা ছাত্রছাত্রীদের মানে বলবো যে আমাদের ভাইদের ভাই বোনেদের, যে অনেকেই আমরা দেখি যে এইচএসে যে সাবজেক্টে বেশি পাচ্ছি সেটা অনার্স নিচ্ছি, সেটা কিন্তু একদমই হওয়া উচিত নয়। হয়তো সেক্ষেত্রে ভালো কলেজ পাবো, কিন্তু আমার মনে হয় যে সাবজেক্ট তোমার ইন্টারেস্ট আছে সেটাই কোনো কারণে তুমি কম পেতেও পারো। এবছর যেটা হয়েছে আর কি, কোনো সাবজেক্টে বেশি কোনো সাবজেক্টে কম, সেটা হতেই পারে। কিন্তু আমার যেটা মনে হয় যেটা কিন্তু তোমার পছন্দের, যদি তুমি জেনারেল লাইনে অর্থাৎ কি শিক্ষকতার লাইনে থাকতে চাও, তোমার কিন্তু যেটা পছন্দের সেই সাবজেক্ট নিয়েই কিন্তু এগোনো উচিত। এবং কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রেও বলবো, ধরো বিএ এমএ বা বিএড এইগুলো করতে চাইছো, এক্ষেত্রে সবসময় হোম ইউনিভার্সিটি চুজ করলে ভালো, যেমন প্রেসিডেন্সি বা অর্থাৎ কি যেখানে তুমি একসাথে গ্রাজুয়েশন এমএ দুটোই করতে পারবে এবং বিএড এরও সুযোগ থাকছে। তাহলে কি তোমার সুবিধা হবে। যেমন ধরো প্রেসিডেন্সি বা যাদবপুর বা বিশ্বভারতী বা রবীন্দ্র ভারতী, আরো অনেক এখন ইউনিভার্সিটি হয়েছে যেখানে কি একই সঙ্গে তুমি কিন্তু একই ছাতার তলায় কিন্তু গ্রাজুয়েশন করলে এবং সেখানে কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারছো, বা বিএড এরও চান্স থাকছে, বা তুমি নেট বা সেট দিয়ে যদি অধ্যাপনা লাইনে আসতে চাও তুমি পিএইচডি করারও কিন্তু সুযোগ থাকছে। এই বিষয়গুলো কিন্তু এইচএস পাস করার পরেই মাথায় রাখতে হবে সাবজেক্ট চুজের ক্ষেত্রে। আর যদি প্রথম থেকেই ভাবো যখন এইচএস পাস করেছো যে আমি এখন চাকরির দিকে যাব অর্থাৎ কি কম্পিটিটিভ লাইনে যাব, এইচএস পাস করার পরই যদি তোমার মনে থাকে যে আমি গ্রাজুয়েশনের পরেই কিন্তু চাকরির দিকে যাব, বিভিন্ন গ্রাজুয়েট যোগ্যতার বা এইচএস পাস যোগ্যতার যে সমস্ত চাকরি আছে সেগুলোর দিকে আমার ইচ্ছা আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার এইচএস পাস করার পরেই অনার্সে এমন সাবজেক্ট নেবে যাতে কিন্তু তোমার উপর চাপ না পড়ে। আমি কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের বলবো যে ট্রেন্ডটা কিন্তু আমরা বিহার সহ সমগ্র উত্তর ভারতে দেখতে পাই, যে সেখানে কিন্তু গ্রাজুয়েশনটা যারা চাকরির দিকে যেতে চায় গ্রাজুয়েশনের পরে তারা কিন্তু গ্রাজুয়েশনটা জাস্ট নামকা বাস্তে পড়ে। অনেকে কিন্তু বেশিরভাগ কিন্তু পাস নিয়ে পড়ে, বাইরের রাজ্যে কিন্তু অনার্সেরও ব্যাপার নেই। সেক্ষেত্রে তোমরাও কিন্তু যদি কম্পিটিটিভ লাইনে ইচ্ছা থাকে যে সাবজেক্টে তোমার চাপটা কম হবে সেই সাবজেক্ট নিয়ে পড়বে, এবং গ্রাজুয়েশন মানে এইচএস পাস করার পর থেকেই কিন্তু কম্পিটিটিভে জানো অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, সেই দিকে কিন্তু একটু একটু করে নিজের মতো কিন্তু পড়তে থাকবে। এখন তো অ্যাভেলেবেল ইউটিউবেও তুমি ক্লাস করতে পারো বা নিজে বই কিনে টুকটাক অল্প অল্প, অর্থাৎ কি যাতে টাচটা থাকে। যখন তুমি 3 বছর পর গ্রাজুয়েশন পাস করে যখন তুমি কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে বসার যোগ্যতা অর্জন করবে, সেক্ষেত্রে কিন্তু এটা তোমার ক্ষেত্রে খুবই কাজের হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যারা কিন্তু কম্পিটিটিভ সেক্টরে যেতে চাও তারা কিন্তু গ্রাজুয়েশনে সেরকম সাবজেক্ট না নেওয়াই ভালো আমার মনে হয়। কারণ তুমি ধরো গ্রাজুয়েশনে একটা খুব ধরো জিওগ্রাফিতে সাপোজ তুমি ধরো কম্পিটিটিভ লাইনে আসতে চাও, সেক্ষেত্রে জিওগ্রাফিতে তোমার পড়াশোনার চাপ আছে, পাস প্র্যাকটিক্যালের চাপ আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমার সোজা সাবজেক্ট চুজ করাই ভালো যদি তুমি কম্পিটিটিভ সেক্টরে আসবে এটা ডিটারমাইন্ড থাকো। আর যদি তোমার দোলাচল থাকে যে কি করব ঠিক নেই বা এইচএস এর পর গ্রাজুয়েশনের পর ঠিক করব, সেক্ষেত্রে কিন্তু তুমি যে সাবজেক্ট পছন্দ সেটা নিয়ে এগোতে পারো। আরেকটা বিষয় বলবো যে সাবজেক্ট, কয়েকটা সাবজেক্টের কথা বলবো, আমার পরে আর্টসের আরেকজনও বলবে, সুস্মিতা ও কিছু সাবজেক্টের কথা বলবে, আমিও কিন্তু দু একটা সাবজেক্টের কথা বলবো। যখন এগুলোতে কিন্তু মানুষজন কম পড়ে, বা তুমি যদি শিক্ষকতার পেশায় থাকতে চাও বা কলেজের অধ্যাপন, এগুলিতে কিন্তু প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম। আর্টসের বেশ কিছু সাবজেক্টে কিন্তু খুবই প্রতিযোগিতা, যেমন বাংলা, ইতিহাস, জিওগ্রাফি, কিন্তু কিছু আনকমন সাবজেক্ট যেমন ধরো এডুকেশন, অ্যানথ্রোপোলজি, সায়েন্স নিয়েও পড়া যায় কিন্তু আর্টস নিয়েও যাওয়া যায়। এডুকেশন, অ্যানথ্রোপোলজি, নিউট্রিশন খুবই ভালো সাবজেক্ট। নিউট্রিশনে কিন্তু তুমি শিক্ষকতা বা অধ্যাপনার পেশা ছাড়াও কিন্তু আরো বিভিন্ন কোম্পানি কিন্তু নিউট্রিশনিস্ট নিয়োগ করে, বা তুমি কিন্তু ডায়েটিশিয়ান হিসেবে কাজ চালাতে পারো বিভিন্ন সংস্থায় বা হাসপাতাল, নার্সিং হোমে, এবং তুমি নিজেও কিন্তু প্র্যাকটিস করতে পারো। এবং এখন কিন্তু ডায়েটিশিয়ান এই পেশাটা কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে। নিউট্রিশন কিন্তু খুবই ভালো সাবজেক্ট। আর্টস এর ক্ষেত্রে বেশিরভাগ কলেজে কিন্তু নিউট্রিশন পড়তে গেলে অনেক সময় কিন্তু কেমিস্ট্রি চায়, কম্বিনেশনে এইচএসে নিউট্রিশন এবং কেমিস্ট্রি থাকতে হবে। তবে দু একটা কলেজ আছে যেখানে কিন্তু শুধু নিউট্রিশন তোমার যদি এইচএস এ থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি নিউট্রিশনে পড়তে পারো, এবং সেক্ষেত্রে তোমার সায়েন্সের দু একটা সাবজেক্ট হয়তো পড়তে হতে পারে। আরেকটা সাবজেক্টের কথা বলবো, আমি যে ফিল্ডে আছি আমার প্রথম থেকেই একটা ভালো লাগা ছিল, কিন্তু যাই হোক কোনো কারণে আমার জার্নালিজম পড়া হয়নি। জার্নালিজমেও কিন্তু ভালো সুযোগ আছে, এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, তুমি কিন্তু ভারতের অন্যান্য রাজ্যেও কিন্তু কাজ করার সুযোগ আছে যদি তোমার ইংলিশ এবং ইংলিশের পাশাপাশি হিন্দিতেও যদি দক্ষতা থাকে, বাংলাতে তো থাকছেই। সেক্ষেত্রে কিন্তু জার্নালিজম ফিল্ডটাও খুব ভালো।
আরেকটা কথা বলবো, অনেক ছাত্রছাত্রী ক্ষেত্রে যারা চাইছো যে খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো, সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে যেটা কিন্তু আর্টস থেকেও যাওয়া যায়, সেটা হচ্ছে আইটিআই বা পলিটেকনিক। এই দুটোও কিন্তু একটা রাস্তা থাকছে, এই দুটোর ক্ষেত্রেও কিন্তু তোমরা কিন্তু এই দুটো পড়তে পারো। সেক্ষেত্রে কি পরবর্তীতে সাপোজ ধরো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আইটিআই করলে কিন্তু কিছু পোস্ট থাকে, যেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আইটিআই করা থাকলে বা পলিটেকনিক করা থাকলে কিন্তু সেইগুলোতে বসা যাবে, এবং তুলনামূলকভাবে কিন্তু সেগুলোতে প্রতিযোগিতা কম থাকে। আর এমনি যদি কম্পিটিটিভ সেক্টরের ক্ষেত্রে বলি, ঠিক আছে, সেক্ষেত্রে ধরো সবার প্রথমে যেটা আসে অনেকেরই পছন্দ যে অ্যাডমিনিস্ট্রেটিভ জব, অর্থাৎ কি ডাব্লিউবিসিএস বা আইএএস। এক্ষেত্রে কিন্তু অনেকটা পড়তে হবে, আগে থেকেই বলার যে সিলেবাস দুটোরই কিন্তু প্রচুর এবং অনেকটা পড়তে হবে এবং টাইম লাগবে, কিন্তু টাইম লেগে তুমি যদি ধৈর্য ধরে 2-3 বছর টানা প্রস্তুতি নিতে পারো, তাহলে কিন্তু এই চাকরির ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসবে। আর এছাড়া তোমার ব্যাংকের এক্সাম আছে, ব্যাংকের কিন্তু যদি ম্যাথ ভালো লেগে থাকে বা ইংলিশে একটু দক্ষতা থাকে, তাহলে কিন্তু ব্যাংকের জন্য ট্রাই নিতে পারো গ্রাজুয়েশনের পরে। রেলের এক্সাম তো আছে, রেলে যেটা বললাম যে আইটিআই থাকলে কিছু পোস্ট কিন্তু শুধুমাত্র আইটিআই করে যারা পাশ করেছে তাদের জন্যই, রেলে কিন্তু কিছু পোস্ট আছে এবং সেই পোস্টগুলোতে কিন্তু তুলনামূলকভাবে প্রতিযোগিতাও কম থাকে। এছাড়া স্টাফ সিলেকশন কমিশনের নানা পরীক্ষা আছে, এইগুলোও কিন্তু দিতে পারো এবং এগুলো কিন্তু তুমি গ্রাজুয়েশনের পরেও শুরু করতে পারো। তবে আমার সাজেশন থাকবে, তুমি এইচএস এর যদি তুমি কম্পিটিটিভ লাইন নিয়ে এগোতে চাও, তাহলে কিন্তু এইচএস পাস করার পরে কিন্তু তোমার এই বিষয়গুলোতে ভাবা উচিত। এবং এখন কিন্তু ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, দেখবে তারা কিন্তু সমস্ত ক্লাস অনলাইনেই করাচ্ছে ফ্রিতে, সেগুলো দেখতে পারো। এটাই বলার। আর একটা কথা বলবো যে কলেজে পড়তে পড়তেই যদি সম্ভব হয়, সবাই তো ধরো সরকারি চাকরি পাবে না, মানে সরকারি চাকরি যাই হোক সবাই পাবে না বা ইচ্ছাও নেই হয়তো অনেকের সরকারি চাকরি করার, সেক্ষেত্রে ধরো তোমার বেসরকারি ফিল্ডে যদি এগোতে চাও, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে গ্রাজুয়েশনে কিন্তু কলেজে পড়তে পড়তেই কম্পিউটার কোর্স করে নিতে পারো, বিভিন্ন সংস্থার থেকে কিন্তু কম্পিউটার কোর্স করে নিতে পারো। এটা কিন্তু পরে কিন্তু তোমার সুবিধাই হবে, সে তুমি সরকারি ক্ষেত্রে যাও বা বেসরকারি ক্ষেত্রে যাও, পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা সার্টিফিকেট থাকলে তার কিন্তু মূল্য তুমি পাবেই। আরেকটা বিষয় যেটা বলা, জেনারেল লাইনে কিন্তু অনেকটাই টাইম লাগে যদি তুমি শিক্ষকতার লাইনে থাকো। আর আমাদের পশ্চিমবঙ্গে জানোই যে 5-6 বছর পর পর স্কুল টিচার নিয়োগের পরীক্ষা হয়, ভবিষ্যতে আর হবে কিনা তাও জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না অবস্থা। সেই জন্য কিন্তু জেনারেল লাইনে যদি তুমি শিক্ষকতার দিকে এগোতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমায় ধৈর্য রাখতে হবেই। আরেকটা বিষয়, অনেকের ক্ষেত্রেই গ্রাজুয়েশনে কিছু এইচএস এর পরই কিছু দিক নিয়ে পড়লে কিন্তু সেই সংশ্লিষ্ট সাবজেক্টে গ্রাজুয়েশনের পরই কিন্তু চাকরির স্কোপ থাকে, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট বা নার্সিং। সেগুলো কিন্তু সুস্মিতা পরে আমাদের বক্তা আছে, ও কিন্তু সেই বিষয়ে বিস্তারিত বলবে। যারা দ্রুত চাকরি পেতে চাও তারা কিন্তু এই সাবজেক্টগুলো চুজ করতে পারো, এবং যাদের একটানা পড়া কিন্তু ভাল লাগে না, অর্থাৎ কি ধরো এই যে ধরো গ্রাজুয়েশন পড়লে বা মাস্টার ডিগ্রি পড়লে টানা প্রচুর পড়ার ব্যাপার, কিন্তু ঠিক আছে একটা সাবজেক্টের উপর প্রচুর পড়ার ব্যাপার, যাদের কিন্তু ওই দিকটা ভাল লাগে না, তারা কিন্তু এই দিকটার কথাও ভাবতে পারো। এই সমস্ত সাবজেক্ট গুলোর কথা, হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট বা নার্সিং, এগুলো কিন্তু সুস্মিতা পরে বলবে, ও পরে আছে। আপাতত দেখো আমার এটুকুই বলার। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু তুমি কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, পরবর্তীতে কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর কলেজ চুজের ক্ষেত্রেও বলবো সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করবে। আর কলেজ তো অবশ্যই ফ্যাক্টর, তবে নিজের পড়াটাও কিন্তু ফ্যাক্টর। কারণ আমি বলবো আমারই এক সহপাঠীর কথা, সায়েন্সে পড়েছে, তারও কিন্তু কলেজটা ম্যাটার করে না, এই কারণেই বলবো মানে অতটা ম্যাটার করে না, কারণ সেও কিন্তু ফার্স্টে তোমার সায়েন্সের ছাত্রী, আমাদের সাথেই পড়তো, সে কিন্তু ফার্স্টে কাঁচিয়াপাড়া কলেজ থেকে পড়েছে, তারপর কিন্তু সে গুয়াহাটি আইআইটি এবং এখন কিন্তু ভারতের বাইরে অন্য একটি দেশে কিন্তু গবেষণা করছে। অর্থাৎ কি, তোমার যদি সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে এবং তুমি যদি পড়ো, যে কলেজেই তুমি পড়ো, তুমি যদি ডিটারমাইন্ড থাকো যে না এই সাবজেক্ট নিয়ে এগোবো বা এই সাবজেক্ট নিয়ে সাইন করবো, সেক্ষেত্রে কিন্তু তুমি এগোতে পারবেই। কলেজটা অবশ্যই ম্যাটার করে, কিন্তু তুমি কার কাছে পড়ছো বা কোন স্যারের কাছে, হয়তো যাদের কাছে টিউশন পড়ছো, এগুলোও কিন্তু খুব ম্যাটার করে। এটাই বলার। আর একটু ধৈর্য রাখতে হবে। শেষ করবো এটা বলেই, যারা কম্পিটিটিভ লাইনে আসতে চাইছো, সবাই কিন্তু ধৈর্য রাখতে হবে, অনেকটাই টাইম লাগে অনেকের ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি কম্পিটিটিভ লাইনে আসতে চাও, বেশ কিছু আছে একটুখানি সহজ ধরনের পরীক্ষা আছে, যেমন ধরো স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস আছে, মাল্টিটাস্কিং স্টাফ, আরো কিছু পরীক্ষা আছে ছোট ছোট, যেগুলো কিন্তু যোগ্যতা কিন্তু থাকে, বয়স কিন্তু থাকে 25, এবং অনেক এরকম এরকম কিন্তু অনেক কটা পরীক্ষা আছে। তাই যদি তুমি কম্পিটিটিভ লাইনে থাকো, তাহলে কিন্তু গ্রাজুয়েশন করে আবার মাস্টার ডিগ্রি করে তারপর ভাবছো আবার কম্পিটিটিভ আসবো, এই সময়টা নষ্ট করো না। আমি এটাই বলবো যে গ্রাজুয়েশনের পর থাকো, গ্রাজুয়েশনের কিন্তু জোর কদমে লেগে যাও, এটাই বলবো।
খুব খুব একটা ভালো স্পিচ তোর কাছ থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম এবং সেটাই হয়েছে। এত গুছিয়ে বললি তুই, খুবই ভালো লাগলো। হ্যাঁ, খুবই ভালো শঙ্খ, খুবই ভালো। হ্যাঁ, কিন্তু বল। এটা আমার ভিউয়ার্সের জন্য মেনলি বলা যে অনেক কোয়েশ্চেন্স আসছে, যেটা আমরা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। আমরা জাস্ট একটা ক্লিয়ার করতে চেয়েছি আজকের জন্য যে আজকে যে আমাদের এপিসোডটা সেটা একদমই একদমই যে কোর যে পেপার গুলো বা কোর যে সাবজেক্ট গুলোর উপরে ভাবনা চিন্তা করা হয়, সাধারণত স্টুডেন্টরা ভাবে যে এইগুলো দিকে আমরা যাব, সেই আজকে আমরা ঠিক সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমরা আরো আরো আবার আসবো আমরা, এবং এক এক দিন এক একটা আমরা স্ট্রিম নিয়ে আলোচনা করব। একদিন আমরা পুরোপুরি ইঞ্জিনিয়ারিং এর উপর করব, একদিন পুরোপুরি মেডিকেলের উপর করব, একদিন পুরোপুরি সায়েন্স অনার্স, আর্টস অনার্স, এগ্রিকালচার, হর্টিকালচার, এইসব সব আলাদা আলাদা দিন করে আমরা আলোচনাটা করব। তো আজকে যতটা সম্ভব আমরা কোয়েশ্চেন অ্যান্সার গুলো লাস্টে আমরা ক্লিয়ার করব। কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড আমাদের আলাদা আছে। তোমরা যাদের যাদের কোয়েশ্চেন আছে এছাড়াও যেগুলো স্পিকাররা বলছে, তা বাদ দিয়েও যেগুলো কোয়েশ্চেন আরো আছে, সেগুলো তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও। আমরা ডেফিনেটলি কোয়েশ্চেন গুলো আমরা ক্যাচ করব। আমার যে নেক্সট স্পিকার আমাদের আজকে আহ অরূপ রতন পাল। অরূপ আমারই ক্লাসমেট, 2011 পাস আউট। অরূপ, শুভ সন্ধ্যা সবাইকে। অরূপকে ওয়েলকাম। অরূপ, তুই আজকে টাইম বার হ্যাঁ, করবি আমাদের জন্য। টাইম বার করা, হ্যাঁ ঠিক আছে। অরূপের ব্যাপারে, অরূপ 2011 পাস আউট, পাস আউট। অরূপ এইচএস এ করার পরে শিবপুর বিএ কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে এখন বর্তমানে আইআইটি বোম্বেতে পিএইচডি করছে। অরূপের হবি হচ্ছে ফটোগ্রাফি। অরূপ, ফটোগ্রাফি তো আমি যতটা তোকে চিনি স্কুল থেকে, ফটোগ্রাফি নিয়ে খুব একটা আমি দেখিনি, মানে সত্যি কথা বলতে গিয়ে ফটোগ্রাফি নিয়ে খুব একটা তুমি ইন্টারেস্টেড ছিলিস তুই, সেটা আমি দেখিনি। হ্যাঁ, তো ফটোগ্রাফির এই আহ, শখটা ইচ্ছেটা তোর কোথা থেকে? কবে থেকে ডেভেলপ হলো আর কি? তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন এইচএস দিয়েছি তার আগে তো সেরকম ভাবে সোশ্যাল মিডিয়া এত কিছু ছিল না। তো 2011-র পরে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে আরো জয়েন করি সব। সেখানে আরো সুন্দর সুন্দর ছবি, আগে ছবি অবশ্যই দেখেছি, দেখিনি এরকম বলবো না, সোশ্যাল মিডিয়াতে ছবি আস্তে আস্তে দেখে আরো ভালো লাগতো। তো লোক ছবি তোলার ইচ্ছা, নেচার ফটোগ্রাফির প্রতি একটা ইচ্ছা জাগে, বন্ধুদেরও দেখতাম ছবি তুলতো, সেখান থেকে আস্তে আস্তে ইন্টারেস্ট জন্মায়। সেই মতো এখনো চলছে আর কি, ফটোগ্রাফি মাঝে মধ্যে চেষ্টা করি, এই আর কি। জাস্ট একটা আমার পয়েন্ট আমি মিস করে গেছি বলতে ফর আওয়ার ভিউয়ার, যে আমাদের শো টাইম দেওয়া আছে 8টা থেকে 9টা, কিন্তু তুই আমাদের একটু স্পিকারদের বলতে একটু লেট, অনেক পয়েন্ট আমাদের কভার তো করতে হয় একটা 1 ঘন্টা সেশনে, সেটা হয়তো সম্ভব হয়ে ওঠে না কখনো কখনো। তো হয়তো আমাদের 9টাটা একটু এক্সটেন্ড হতে পারে। এরকম না যে 9টার সময় আমরা বন্ধ করছি। আমাদের যেগুলো আমরা এজেন্ডা নিয়ে আজকে এসেছি, আমরা মোটামুটি সবকিছু আমরা কভার করার চেষ্টা করব। তার জন্য হয়তো একটু 9টা হলেও, 9টা একটু ক্রস করে এগুলো করে যেতে পারে, সেটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। আর লাস্টে ডেফিনেটলি আমরা কোয়েশ্চেন আনসার রাউন্ডটা রাখছি, সেটাকে আমরা যতটা পারবো কভার করবো। কোয়েশ্চেন যেগুলো আসছে কমেন্ট সেকশনে, সেগুলো যতটা পারবো কভার করবো আমরা। তো অরূপ, শিবপুর হ্যাঁ, থেকে এখন আইআইটি বোম্বে, হ্যাঁ, তো মানে কিভাবে কি হলো তো, মানে স্কুল থেকে কিরকম কি মাইন্ডসেট ছিল, তারপর জয়েন্টে র্যাঙ্ক করার পরে কিরকম কি মাইন্ডসেট হলো, প্রিপারেশন কিরকম ছিল, কিরকম অবস্থা, যদি পুরো তোর এক্সপিরিয়েন্সটা একটু গুছিয়ে বলিস আমাদের কি বলতে। ঠিক আছে। তো আমি মোটামুটি একটা স্লাইড মোটামুটি বানিয়ে রেখেছি, আমার জার্নিও কিছুটা বলবো, সেটা তার সাথে কম্পেয়ার করে বাকিদের কিরকম ভাবে কি অ্যাডভাইস দেওয়া যায় সেটা এটা চেষ্টা করার কথা ভেবেছি আমি। তো ঘটনা হচ্ছে, প্রথমে বলতে হয় তাহলে আমার জার্নিটা কিরকম ছিল এইচএস, ঠিক আছে, আমি আসবো আস্তে আস্তে বিভিন্ন দিকগুলো নিয়ে। প্রথমে বলি আমার জার্নি। আমি কোনোভাবেই খুব প্রথম থেকেই ডিটারমাইন্ড ছিলাম না যে আমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে বা সায়েন্স পড়বো না, এরকম কিছু ছিল না। সায়েন্স ইঞ্জিনিয়ারিং দুটোর মধ্যে একটা দোলাচল ছিল। আহ, যেহেতু বায়োলজি নিয়েছিলাম, তখন আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তখন মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং একসাথে হয়েছিল, সেই পরীক্ষাও দিয়েছিলাম, দুটো পরীক্ষায়। তো যাই হোক, ইঞ্জিনিয়ারিং এ মোটামুটি যা র্যাঙ্ক আসে তাতে আমি আহ, শিবপুর, যাদবপুর এইসব জায়গাতে মোটামুটি পেয়ে যেতাম। কিন্তু তবুও আমার সায়েন্সের প্রতি আগ্রহটা কমেনি, ফিজিক্স বা ম্যাথামেটিক্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল। কেমিস্ট্রি নিয়ে খুব একটা ইচ্ছে ছিল না আমার। তো
যাই হোক, আমি এর মধ্যে আমি মেডিকেল বিসিকেভিতেও আমি অ্যাপ্লাই করেছিলাম, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। যেহেতু প্রচন্ড কনফিউজ ছিলাম, কিন্তু আলটিমেটলি সেখানে আর ভর্তি হইনি। আমার শিবপুর যাদবপুরে চান্স পাওয়ার পরেও আমার একটা সময় মনে হয়েছিল কল্যাণী গভর্নমেন্ট থেকে পড়ি আমি, তাতে যেটা হবে সেটা আমি যেহেতু হোম সিক বাড়ি থেকে পড়তে পারবো। কিন্তু যাই হোক, সবাই পরামর্শ যেটা দিল যে ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো হবে এবং সেটা ভালো কলেজ থেকেই পড়া উচিত, অন্তত ভালো জায়গায় চান্স পেলে। তো এরপর আমি যেটা করি, প্রচন্ড কনফিউজ ছিলাম, তো ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং এ আমি যাই। ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং এ গিয়ে আমি ভাবি যে যদি যাদবপুরে ইলেকট্রিক্যালটা পড়ি। ইলেকট্রিক্যালটা শুনেছিলাম যে আহ, আহ, একটু ম্যাথস ওরিয়েন্টেড, আমার ম্যাথসের প্রতি একটু ইন্টারেস্ট ছিল। ম্যাথস ওরিয়েন্টেড বললাম, ম্যাথসের একটু অ্যাপ্লিকেশন আছে। তো সেই জন্য আমি ভাবি যে ইলেকট্রিক্যালটা নিয়ে পড়বো। তো ভেবেছিলাম যাদবপুর হলে খুব ভালো হয়। ইতিমধ্যে আমি সেন্ট জেভিয়ার্সে ম্যাথস অনার্সেও ভর্তি হয়েছিলাম, কিন্তু খুব একটা আগ্রহ পাইনি। আমি কাউন্সিলিং এ পাই সেটা হচ্ছে যাদবপুরে ইলেকট্রিক্যাল পাইনি অল্প কিছু র্যাঙ্কের জন্য। যেহেতু আমি ইলেকট্রিক্যাল পড়বো এটা ডিটারমাইন করে গেছিলাম, সেহেতু আমি শিবপুরে ভর্তি হই যাদবপুরে মেকানিক্যাল পাওয়া সত্ত্বেও। তো তবুও আমি শেষ অপশনটা রেখেছিলাম, অন্তত যাদবপুরে যদি আমি ফিজিক্স বা ম্যাথস অনার্স পাই সেই অপশনটা ভেবেছিলাম। কিন্তু যাই হোক, যাদবপুরের কাউন্সিলিং আর আমার শিবপুরের ফার্স্ট ডে আর কি ওরিয়েন্টেশন, সেটা একদিনে পড়ে যাওয়ায় সেটা কন্টিনিউ করা সম্ভব হয়, মানে সেই কাউন্সিলিং এ যাওয়া যায়নি। যদিও পরে জানতে পেরেছিলাম যে ফিজিক্স ম্যাথস দুটোতেই চান্স পেতাম। তো এই হলো আমার জার্নি, যেভাবে আমি ম্যাথস শিবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জার্নিটা শুরু করি। তো এইখানে আমার কিছু বলার আছে যে সবাই ইঞ্জিনিয়ারিং বলে যে ইঞ্জিনিয়ারিং পড়বো, সবার খুব ইন্টারেস্ট থাকে, আগ্রহ থাকে, সায়েন্স থেকে নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং করলে আমি তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব। কিন্তু ব্যাপার হচ্ছে ইঞ্জিনিয়ারিং কেন পড়বো, সবাই কি ভেবে ইঞ্জিনিয়ারিং এ আসে। ইঞ্জিনিয়ারিং এ তো অনেকগুলো দিক আছে। ইঞ্জিনিয়ারিং এ কেউ ভাবে যে আমি একটা ভালো চাকরি পাবো, কেউ ভাবে যে আমি ইঞ্জিনিয়ার হয়ে কোনো কিছু একটা ইনোভেট করবো, সেদিকেও যাওয়া যায়, কিছু নিয়ে রিসার্চ করবো, সেই সব অপশনও আছে। তো বেসিক সবাই যেটা ভাবে সেটা হচ্ছে চাকরি। তো চাকরি করতে গেলে কি ধরনের চাকরি করবো, সেই আমার যে স্ট্রিম চুজ করবো, মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, তারপরে ইলেকট্রনিক্স, আইটি, কম্পিউটার সায়েন্স, মাইনিং আছে, মেটালার্জি আছে, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। আমি অনেক কিছু মিস করে গেছি, কারণ অনেক ডিপার্টমেন্ট হয়। হ্যাঁ, তো কিভাবে চুজ করা উচিত সেটা প্রথমে আমি একটু বলবো, যে সাবজেক্টটা কিভাবে চুজ করা উচিত। তো প্রথমে ভাবতে হবে যে আমি চাকরি করব কি। যদি আমি ভাবি যে চাকরি করলে তাহলে আমাকে ভাবতে হবে যে কি ধরনের চাকরি আমার দরকার। আমার যে কোনো চাকরি হলে চলবে, নাকি আমার স্পেশাল কিছু চাকরি দরকার। যদি আমি চাই যে WBSCDCL এ চাকরি করবো, আমাকে ইলেকট্রিক্যাল পড়তে হবে। আমি যদি ভাবি যে বিল্ডিং রিলেটেড কোনো কাজ করবো, আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হবে। এরকম বিভিন্ন দিক রয়েছে। তো সেই রিলেটেড চাকরি করতে গেলে কিন্তু কোর ব্রাঞ্চ যেগুলো রয়েছে, মানে যে বিষয়ের চাকরি সেই বিষয়ের কোর্সে পড়তে হবে। কিন্তু যদি আমি ভাবি যে এটাকে আমরা বলছি কোর জব করতে হলে চুজ ব্রাঞ্চ অ্যাকর্ডিং টু ইউর ইন্টারেস্ট, মানে তোমার যেটা আগ্রহ সেই অনুযায়ী তোমাকে কিন্তু ব্রাঞ্চ চুজ করতে হবে। আর যদি ভাবি যে আমি আইটি কোম্পানি যেগুলো রয়েছে, যেরকম হচ্ছে TCS, CTS, অ্যাকসেঞ্চার, ইনফোসিস, IBM, এইসব কোম্পানিগুলোতেই আমি চাকরি করবো, তাহলে কিন্তু সাবজেক্ট চুজ করাটা অতটা ম্যাটার করবে না। কারণ এসব এই চাকরিগুলোতে মোটামুটি সব ব্রাঞ্চ থেকেই পাওয়া যায়। তবে ইয়ে করলে ভালো হতো, CS বা IT, মানে কম্পিউটার সায়েন্স বা IT নিয়ে পড়লে ভালো হয়। তাহলে কারণ যে কোডিং এর ব্যাপার থাকে তো এইসব কোম্পানিগুলোতে। এছাড়াও অন্যান্য কোম্পানি যেগুলো আছে, অ্যানালিটিক্স বা ফিনান্স কোম্পানি, অ্যানালিটিক্স কোম্পানি মানে ধরো ডেলয়েট, PwC, এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে, বা ফিনান্সে HSBC, এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে, সেগুলোও কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ থেকে যাওয়া যায়। তো অপশন স্ট্রিমের উপরে তাড়াতাড়ি চাকরি করব, যে কোনো চাকরি হলে আমার চলবে, এরকম যদি আমি ভাবতে যাই, তাহলে কিন্তু যে কোনো ব্রাঞ্চ হলেই চলে যায় মোটামুটি। তবে অ্যানালিটিক্স বা ফিনান্স কোম্পানিতে সাধারণত যেটা আমাদের রেমুনারেশন বা মাইনে, সেটা একটু বেশি হয় আইটি কোম্পানিগুলোর থেকে। তবে আইটি কোম্পানি হচ্ছে প্রচুর সংখ্যক রিক্রুট করে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি যাই হায়ার স্টাডিজের দিকে, হায়ার স্টাডিজের অপশন কি আছে? হায়ার স্টাডিজের অপশন হচ্ছে
যদি আমি এমবিএ করবো ভাবি, এমবিএ করতে গেলে তো যে কোনো ব্রাঞ্চ থেকেই আসা যায়, সায়েন্স থেকেও আসা যায়, আর্টস থেকেও আসা যায়, তেমন ভাবে ইঞ্জিনিয়ারিং থেকেও আসা যায়। সেখানে কি নিয়ে বিটেক করলাম সেটা অতটা ম্যাটার করে না। তো এরপর থাকে তাহলে এমটেক, মাস্টার ডিগ্রি যদি আমি করব, মানে ইঞ্জিনিয়ারিং যেটা নিয়ে আমি পড়েছি সেই জিনিসটা নিয়ে আমি কন্টিনিউ করতে চাই, সেটা নিয়ে পরে পিএইচডি করতে চাই, বা কোনো আরো ভালো চাকরি পেতে চাই, তাহলে কিন্তু ব্রাঞ্চটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে কোন ব্রাঞ্চটা নেব, আমার যেটাতে ইন্টারেস্ট সেটা কিন্তু আমায় নিতে হবে। আমি ইলেকট্রিক্যাল পছন্দ করি, আমি সিভিল পড়তে গেলাম, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে সবথেকে বড় কথা হচ্ছে আমি যেটা নিজেকে নিজের ভালো লাগবে সেইটাই পড়া উচিত। কারণ এই পড়াটা কিন্তু আমাকে কন্টিনিউ করতে হবে 4টে বছর, ঠিক আছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করতে গেলে অনেক ফাঁকিবাজি ব্যাপার চলে আসে, কিন্তু ফাঁকিবাজি দিলে মাস্টার ডিগ্রি বা খুব ভালো চাকরি এই আশাগুলো খুব কমে আসে। তো প্রিপারেশন ভালো মতোই নিতে হবে। তো এরপর আসি তাহলে, যেরকম আগেও সায়েন্স বা আর্টসের ক্ষেত্রেও এসছে যে স্ট্রিম না ইনস্টিটিউট, মানে কোন কোন ইনস্টিটিউটে পড়বো, নাকি আমার স্ট্রিম বাছাই করা উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো যে স্ট্রিম তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু ইনস্টিটিউটটাও দেখতে হয় কিছু কিছু ক্ষেত্রে। কারণ বিভিন্ন ইনস্টিটিউটে ক্যাম্পাস প্লেসমেন্ট আর কি, যেটা সেইটা বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন রকম হয়, সেটা একটুখানি সিনিয়রতে খোঁজ নিয়ে যাওয়াই ভালো। কারণ দিনের শেষে আলটিমেটলি আমি একটা চাকরির জন্যই ইঞ্জিনিয়ারিংটা পড়ি সাধারণত। আমিও কিন্তু চাকরি করবো এটা ভেবেই আমি ইঞ্জিনিয়ারিং এ এসেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে, এবং সিনিয়রদের সাথে একটু কথা বলা দরকার। কোন স্ট্রিমে কি পড়ানো হয় সেগুলো নিয়ে এখন যদি ডিটেলসে বলতে যাই অনেকটা সময় কভার হয়ে যাবে, সেগুলো আমি এখন কভার করছি না। পরে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে আমি সেগুলো কভার করতে পারি। তো এরপর আসছে যে আমার ইউজি লাইফ, মানে শিবপুরের জার্নি কিরকম বা তারপরে কিরকম হবে। তো শিবপুরে আমি আইটি কোম্পানি নিয়ে আমার যেহেতু খুব একটা ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে ছিল কোর কোম্পানিতে চাকরি করবো। আর আগেও বলেছি যে খুব হোমসিক আমি। তো আমি যেটা করি আইটি কোম্পানি বা অ্যানালিটিক্স, ফিনান্স এই ধরনের কোম্পানিগুলোতে একেবারেই আমি খুব একটা আগ্রহী ছিলাম না, সেগুলো এড়িয়ে যেতে থাকি। এটা ক্যাম্পাস প্লেসমেন্টের কথা বলছি, মানে কলেজে এসে যে রিক্রুটমেন্ট করা হয়। তো শেষমেশ আমি গেটের জন্য প্রিপারেশন শুরু করি, কারণ কোর কোম্পানি তো খুব বেশি আসে না প্লেসমেন্টে, তো কিছু আসে। তো আমি তখনও পর্যন্ত চাকরি পাইনি যখন গেট পরীক্ষা হয়েছিল। তো গেটেও আমি পরীক্ষা দিয়েছিলাম। তো তারপরে আমি এই হলদিয়া পেট্রোকেমিক্যালে চাকরি পাই। হলদিয়া পেট্রোকেমিক্যাল মানে পশ্চিমবঙ্গে চাকরি, হোমসিক ছেলে আমি। তো কোর কোম্পানিতে চাকরি একটা পেয়েছি পশ্চিমবঙ্গে, সেটা একটা খুব ভালো ব্যাপার দেখে আমি চাকরি করি। গেটের আশা তখন ছেড়ে দিয়েছিলাম। তো কিন্তু পরে 2 বছর পরে আবার গেট দিই, এবং আইআইটি বোম্বেতে আমি এমটেক এ চান্স পাই, এবং সেটাই এখন কন্টিনিউ করে সেটাকে এমটেক থেকে এমটেক প্লাস পিএইচডি তে কনভার্ট করেছি। আপাতত সেই পিএইচডির কাজই চলছে আমার। পিএসইউ নিয়ে বলবো, পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে কোম্পানিগুলো আছে সেগুলো নিয়ে খুব একটা ইন্টারেস্ট আমার ছিল না। এই কারণে, কারণ আমি 2 বছর অলরেডি একটা কোর কোম্পানিতে চাকরি করেছি। হয়তো মাইনে খুব বেশি পেতাম, কিন্তু পোস্টিং নিয়ে একটা সমস্যা ছিল, কোথায় পোস্টিং দেবে। তো সেইগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি আর চাকরির দিকে যাইনি। তো আমি এবার আসলে ইঞ্জিনিয়ারিং এর পর স্কোপ গুলো কি কি আছে। একটা স্কোপ হচ্ছে সবথেকে বড় স্কোপ, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ক্যাম্পাস প্লেসমেন্ট, মানে ক্যাম্পাসে এসে কোম্পানি এসে রিক্রুট করে যাবে। তো সেইগুলোর মধ্যে আইটি কোম্পানি আছে, অ্যানালিটিক্স কোম্পানি আছে, ফিনান্স কোম্পানি আছে, কোর কোম্পানি আছে। এইগুলো আমি আগেই বলেছি, কোর কোম্পানিতে গেলে যে সাবজেক্ট নিয়ে পড়েছি সেই সাবজেক্ট রিলেটেড কাজই মেইনলি থাকবে। আইটি, অ্যানালিটিক্স, ফিনান্সে গেলে কিন্তু নতুন করে সব শিখিয়ে পড়িয়ে নেবে। আর আরেকটা অপশন হচ্ছে গেট দেওয়া। গেট হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে মাস্টার ডিগ্রি করার জন্য মেইনলি দেওয়া হয়। এছাড়াও পিএসইউ কোম্পানিগুলো যেরকম আইওসিএল, বিপিসিএল, তারপরে এনটিপিসি বা কোল ইন্ডিয়া, এই ধরনের কোম্পানিগুলোতে চাকরির জন্য কিন্তু গেট পরীক্ষা দরকার হয় বিটেকের পর। এছাড়া অপশন হচ্ছে এমটেক করতে গেলাম। এমটেক করতে গেলে এখনো পর্যন্ত স্টাইপেন্ড তো দিচ্ছে 12,400 টাকা করে মাসে এমএইচআরডি থেকে, যদি গেটের থ্রুতে এমটেক করা হয়। কিন্তু আমি জানি না ভবিষ্যতে জিনিসটা কন্টিনিউ হবে কিনা। তো এমটেক করার সুবিধাটা হচ্ছে বিটেক করে যে চাকরি পাবো তার থেকে বেটার চাকরি পাবো, পাওয়ার স্কোপ চলে আসে, ভালো মাইনে চাকরি হয়। এছাড়াও এমটেকের পরে আমি পিএইচডির জন্য এগোতে পারি। পিএইচডি করলে যেটা সুযোগ আসে সেটা হচ্ছে পোস্টডক তো অবশ্যই আছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করা যায় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে, আর&ডি জব আছে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা বললাম সেটা বিভিন্ন কলেজে এমটেক এর পরেও জয়েন করা যায়, কিন্তু আহ, বেশিরভাগ কলেজ মানে বড় বড় ইনস্টিটিউটে পিএইচডিটা কিন্তু কম্পালসারি। তো আহ, যে অন্যান্য ক্ষেত্রে যেরকম আর্টস সায়েন্স এসব ক্ষেত্রে যদি আমি টিচিং সাইডটা আমি প্রেফার করি, এটা যেমন মাস্টার্স ডিগ্রি হলে চলে যায়, এক্ষেত্রে কিন্তু পিএইচডির কথাটাও কিন্তু ভাবতে হবে। আহ, এছাড়া আছে হচ্ছে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, যেটা থেকে রেলওয়ে, আর্মি এসবের যে ইঞ্জিনিয়ারিং এসবের চাকরিগুলো পাওয়া যায়। সেটা খুব কঠিন পরীক্ষা, সেটার জন্য ভালো মতো প্রিপারেশন নেওয়া দরকার। আচ্ছা, আরেকটা হচ্ছে এমবিএ করবো আমি যদি ক্যাট পরীক্ষা দিই, সেটা বাকি স্ট্রিম থেকেও যাওয়া যায়, সেটা আমি আগেই বলেছি। এমবিএ করতে খরচ যেরকম আছে, আহ, চাকরি পেলেও প্রচুর মাইনের চাকরি পাওয়া যায়। এছাড়া অফ ক্যাম্পাস জব মানে ধরো ক্যাম্পাস রিক্রুটমেন্টে চাকরি পেলাম না, কারণ সবার ক্যাম্পাস রিক্রুটমেন্টে চাকরি হবে এটা গ্যারান্টি সব ইনস্টিটিউট দিতে পারে না। তো অনেক ক্ষেত্রে অফ ক্যাম্পাসও অ্যাপ্লাই করতে করতে হয় বিভিন্ন বিজ্ঞাপন দেখে। এছাড়া পলিটেকনিক কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করার স্কোপ তো থেকেই যায়। এছাড়া যেটা অলরেডি শঙ্খ বলেছে যে ডাব্লিউবিসিএস, আইএএস, আইপিএস, ব্যাংকের পরীক্ষা, আইবিপিএস বা কম্পিটিটিভ পরীক্ষা, এসব স্কোপগুলো কিন্তু বিটেকের পর থেকে যায়। তো এছাড়া আমার আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি এখানে, সেখানে হচ্ছে একটা, আমি এখানে পুরোটাই যেটা কভার করলাম সেটা হচ্ছে এইটা চিন্তা করে যে যদি বিটেক করো, এছাড়াও কিন্তু ডিপ্লোমা অপশনটা আছে। ডিপ্লোমাও বিভিন্ন কোর কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের প্রচুর চাহিদা রয়েছে। তো পলিটেকনিক করেও কিন্তু যদি মনে করো যে জয়েন্টে ভালো র্যাঙ্ক হয়নি, তোমরা কিন্তু পলিটেকনিকেও ভর্তি হতে পারো। 3 বছর সেখানে ডিপ্লোমা কোর্স হয়। ডিপ্লোমা করার পর যদি তোমার মনে হয় আমি বিটেক করবো, সেই অপশনাল ল্যাটারাল এন্ট্রি থাকে। তো সেই বুঝে তোমরা এগোতে পারো। যাই হোক, সবাইকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল, আগামী দিনের জন্য। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অরূপ অনেকটাই ইঞ্জিনিয়ারিং এর সাইডটা কভার করেছে। অরূপের স্পিচে সেটাই আমার লাগলো, খুবই ভালো একটা স্পিচ অরূপ। আমি আবারও বলছি আমাদের ভিউয়ার্সদের যে আমরা আজকে যে আমাদের যে এজেন্ডা, আমাদের যে প্রচেষ্টা, সেটা হচ্ছে যে একদম বেসিক যে পেপার গুলো, বেসিক যে স্ট্রিম গুলো নিয়ে বেশিরভাগ স্টুডেন্টসরা পড়ে আফটার এইচএস, আমরা সেটা নিয়ে আজকে কভার করছি। আমরা এরপরে আজকের পরে আবার আমরা লাইভে আসবো, আমাদের টক শো চলতে থাকবে এবং বিভিন্ন দিন আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে বলবো। আমরা হয়তো এরকম হতে পারে একদিন আমরা পুরোপুরি ইঞ্জিনিয়ারিং এর সব স্ট্রিম গুলো নিয়ে ডিসকাস করলাম, কলেজ নিয়ে ডিসকাস করলাম। একদিন আমরা পুরোপুরি মেডিকেল সাবজেক্ট নিয়ে ডিসকাস করে কলেজ নিয়ে ডিসকাস করলাম আমরা। এবং তার সাথে সাথে যা যা অ্যালাইড সাবজেক্ট আছে, সায়েন্সের, আর্টসের, জিওলজি, জুওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, নার্সিং, ডেয়ারি টেকনোলজি, আমরা সব মোটামুটি কভার করব। কিন্তু সেগুলো ডেফিনেটলি এক একটা দিনে আমরা এক একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের ফাউন্ডেশন ফাউন্ডেশন ক্লাস না, ফাউন্ডেশন যে আমাদের সেশনটা আজকে, সেটা পুরোপুরি একদম যে বেসিক যে পেপার গুলো নিয়ে হয়, বেসিক যে স্ট্রিম সাবজেক্ট গুলো নিয়ে হয়, সেগুলোই আজকে আমাদের মেন প্রচেষ্টা। তো ভিউয়ার্সরা, তোমরা এছাড়া যা যা কোয়েশ্চেন্স আছে, যারা স্পিকার যা যা বলছে, এছাড়া যা যা কোয়েশ্চেন্স আছে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে আমাদের জানাও। আমরা ডেফিনেটলি আজকে যতটা পারবো আমরা ক্যাচ করব। এছাড়া আমি যেটা বললাম যে আমরা আবার আসবো টক শোটা লাইভ করতে, শোটা নিয়ে একদমই কোনো চিন্তার কিছু নেই। আমরা অলমোস্ট এভরি সাবজেক্ট, এভরি স্ট্রিম আমরা কভার করার চেষ্টা করব। আমাদের আজকে পরের যে স্পিকার, তার নাম হচ্ছে অমর্ত্য অমর্ত্য আচার্য। আহ, অমর্ত্য গুড ইভিনিং। অমর্ত্য ওয়েলকাম আজকে আসার জন্য। অমর্ত্য 2014 পাস আউট এইচএস। অমর্ত্য, যতটা মনে পড়ছে, অমর্ত্য ওয়েস্ট বেঙ্গলের 10th হয়েছিল আমাদের স্কুল থেকে। অমর্ত্য ঠিক বলছি তো না ভুল কিছু হয়ে? হ্যাঁ, 10th হয়েছিল অমর্ত্য। স্কুল এইচএস করার পরে আরজি কর মেডিকেল কলেজ থেকে মেডিকেল পড়েছে, এখনো আরজি কলেজের সঙ্গে অ্যাসোসিয়েটেড। অমর্ত্যর হবি হচ্ছে গান গাওয়া। তো অমর্ত্যর কাছ থেকে আজকে আমরা ডেফিনেটলি গান তো শুনবো। অমর্ত্য খুব ভালো গান গায়, আমি নিজেও শুনেছি, অনেকবার স্কুলেও পারফর্ম করেছে। খুব ভালো একটা স্টুডেন্ট এবং খুব ভালো ছেলে, হিউম্যান, খুব ভালো একজন। গান গাওয়া বলতে ও প্রফেশনাল কিছুই না, ওই টুকটাক যা হয় বাথরুম সিঙ্গার। হ্যাঁ, সে আমরা মোটামুটি অলমোস্ট সবাই বাথরুম সিঙ্গারই আর কি। তো গান তো আমরা ডেফিনেটলি শুনবো। বাট যেটা মেইন যেটা কোয়েশ্চেন, যে অনেকেই অ্যাসপিরেন্ট মেডিকেলের, ডেন্টাল এসবের নিয়ে অনেকেই অ্যাসপিরেন্ট থাকে এইচএস পড়তে পড়তে। হ্যাঁ, তো সেই ব্যাপারে
তোর তোর কিরকম এক্সপিরিয়েন্স, মানে তুই তোর যে লাইন যেটা ঠিক আছে, এটাকে তুই বেছে নিয়েছিস তোর হায়ার স্টাডিজের জন্য, সেটাকে তুই কিভাবে এক্সপ্রেস করবি, এবং আমাদের যারা ভাই বোন যারা আছে যারা এবছর এইচএস দিবে এবং যারা পরের বছর দেবে, তো তাদের জন্য কি আলাদা টিপস, তো কিরকম ভাবে কি করা উচিত? হ্যাঁ, সেই বিষয়েই মানে আমি আমার ক্ষেত্র মানে মেডিকেল ফিল্ড নিয়ে কিছু কথা বলার জন্যই যে কয়েকটা কথা বলবো আর কি, যাতে যে স্টুডেন্টসরা শুনছে মানে আমাদের জুনিয়ররা যারা এবার রিসেন্ট এইচএস পাস করলো, বা যারা হয়তো এখন 11-12 আছে মেডিকেল অ্যাসপিরেন্ট বা নয়, যারা এখন একটা ডিলেমায় আছে যে ফিউচারে কি করবো কোন দিকে যাব, হয়তো আমাদের কথাগুলো শুনে হয়তো কিছুটা হলেও উপকার হবে। আমি অমর্ত্য আচার্য, আমি 2014 সালে কল্যাণ ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল থেকে পাশ করেছি উচ্চ মাধ্যমিক, এবং তারপরে আমি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আমি এমবিবিএস পাশ করি। আমার এই বছরই এমবিবিএস কমপ্লিট হয়, এবং তারপরে আমি আরজি কর আমার হাসপাতালের সাথে আমি এখন অ্যাসোসিয়েটেড আছি। প্রথম কথা যেটা আমি বলতে চাই যে এমবিবিএস মানে মেডিকেল লাইফে মেডিকেল ফিল্ডে ঢোকার কমপ্লিকেশন জটিলতা কিন্তু খুব একটা কিছু নেই। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, যারা এই সামনেই হয়তো এন্ট্রান্স এক্সাম দেবে, তারা খুব ভালো করেই জানে, এবং যারা হয়তো ফিউচারে দিতে চায় তারাও জানে যে একটাই এক্সাম এখন হয়ে গেছে, কোনো স্টেটের আলাদা এক্সাম নেই, বা ন্যাশনাল লেভেলে একটাই এক্সাম, সেটা হচ্ছে কি নিট। আগে সেন্ট্রাল ইনস্টিটিউট যেমন এইমস, জিপমার, পিজিআই চণ্ডীগড় এগুলোর আলাদা এক্সাম হতো, কিন্তু এইবার থেকে এইমস, জিপমার এই সেন্ট্রাল ইনস্টিটিউট গুলো কিন্তু নিটের আন্ডারে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো সেই নিট দিয়ে যে যেরকম র্যাঙ্ক করবে সে তার পছন্দ মতো কলেজ পাবে, এবং 15% অল ইন্ডিয়া কাউন্সিলিং আগে যেরকম ছিল সেরকম ভাবেই কাউন্সিলিং হবে, এবং বাকি সিটস কিন্তু স্টেট কাউন্সিলিং দিয়ে আসবে। যদিও আমি নিট দিইনি, আমি হচ্ছি লাস্ট ব্যাচ যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টই দিয়েছে, আমার পরের ব্যাচ থেকেই নিট স্টার্ট হয়ে যায়, আর এবার তো নিট একদম সেন্ট্রাল ইনস্টিটিউট গুলোকেও কভার করে নিচ্ছে। তো এই অ্যাডমিশনের ব্যাপারটা মোটামুটি সবাই জানে। আমি যেটা উপর হাইলাইট করতে চাই সেটা হচ্ছে কি এমবিবিএস এ ঢোকার পরে কি কি স্কোপ আছে এবং কি কি দিকে এগোনো যায়। ম্যাক্সিমাম লোক বা ম্যাক্সিমাম স্টুডেন্টস, ম্যাক্সিমাম অ্যাসপিরিয়েন্ট যেটা জানে সেটা হচ্ছে কি এমবিবিএস এ আমি ডাক্তারি করতে চাই, তো আমি এমবিবিএস এ ঢুকবো। কিন্তু তারপরে কি কি স্টেপ আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম লোক এমবিবিএস এ ঢোকার পরেই জানতে পারে, এবং আমি চাই যে সেটা যেন না হয়, অ্যাসপিরেন্টসরা যেন আগে থেকেই একটা মানে আইডিয়া, কিছুটা হলেও আইডিয়া থাকে যে কি কি হতে পারে। প্রথম কথা হচ্ছে, আমার আগে দেবশ্রীদা জেনারেল লাইনে সায়েন্স স্ট্রিমের ব্যাপারে বলেছে, শঙ্করদা জেনারেল লাইন আর্টস স্ট্রিমের ব্যাপারে বললো, এবং অরূপদা ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে, ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের ব্যাপারে অনেকটাই আলোকপাত করছে। তো সেরকম সিমিলারলি মেডিকেল লাইনে, এমবিবিএস লাইনেও কিন্তু পোস্ট গ্রাজুয়েশন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তো এমবিবিএস করতে টাইম লাগে মোট 5.5 বছর। 4.5 বছরের 4টে ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কমপ্লিট করতে 4.5 বছর লাগে, এবং তারপরে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ। তো মোট 5.5 বছর পড়াশোনা করার পরে এমবিবিএস ডিগ্রি অর্জন হয়, যেটা হচ্ছে কি আন্ডার গ্রাজুয়েট কোর্স। এরপর আসে পোস্ট গ্রাজুয়েশন। পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশনের জন্য কিন্তু আবার নিট দিতে হয়, যেটাকে আমরা বলি নিট পোস্ট গ্রাজুয়েট, মানে নিট পিজি। তো পোস্ট গ্রাজুয়েট করে আমরা কি পাবো, যেটা আমরা জানি, আমরা দেখতেও পাই, যেটা এমডি বা এমএস ডিগ্রি, যেটা এছাড়াও হয় ডিপ্লোমা, ডিএনবি, আমি অত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এমডি এমএস ডিগ্রি পাওয়ার জন্য কিন্তু আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। মানে আমি একটা এমবিবিএস করার পর আমি একটা পার্টিকুলার লাইনে স্পেশালাইজেশন করছি, যেমন কেউ ইএনটি স্পেশালিস্ট হয়, কেউ মেডিসিনের স্পেশালিস্ট হয়, কেউ সার্জন হয়। তো নন সার্জিক্যাল লাইনে গেলে আমি এমডি ডিগ্রি পাবো, এবং সার্জিক্যাল লাইনে গেলে আমি এমএস ডিগ্রি পাবো। পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে আমার 3 বছর লাগে। এখানেই কি পোস্ট গ্রাজুয়েশন শেষ তা কিন্তু নয়। এরপরে আবার সুপার স্পেশালাইজেশনও করা যায়, যেটা করতে আরো 3 বছর লাগে, এবং সেটাতে ঢুকতেও কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে। সেটা হচ্ছে কি ডিএম বা এমসিএইচ ডিগ্রি অর্জন করার জন্য এন্ট্রান্স এক্সামিনেশন। এবার এমডি যারা, সাপোজ আমি বলছি কেউ মেডিসিনে এমডি করলো, এবার সে হতে চায় ফিউচারে স্পেশালিস্ট একজন হতে চায়, যেটা হচ্ছে কার্ডিওলজিস্ট হতে চায় বা নেফ্রোলজিস্ট হতে চায়, ইউরোলজিস্ট হতে চায়। তার জন্য কিন্তু তাকে আবার একটা এক্সাম দিতে হবে, মানে ডিএমএমসিএইচ এন্ট্রান্স এক্সাম, আরো 3 বছর পরে সে কিন্তু তারপরে গিয়ে সুপার স্পেশালিস্ট হতে পারবে। সেরকম সার্জিক্যাল লাইনেও জেনারেল সার্জারিতে এমএস করার পরে সে আরো 3 বছর এমসিএইচ করলে সে নিউরোসার্জন বা ইউরোসার্জন বা সেরকম স্পেশালিস্ট সার্জন হতে পারবে। তো আমরা যেটা জেনারেলি অ্যাসপিরেন্টরা এখন যেটা দেখে যে মানে তাদের একটা ইচ্ছা থাকে অনেকেরই নিউরোসার্জন হবো বা নিউরো মেডিসিনের ডাক্তার হবো, তো মানে স্টেপসটা কিন্তু অতটাও সিম্পল নয়, একটু ইলাবোরেটিভ, অনেকটাই লেন্থি। তো দেবশ্রীদা যেটা বললো যে একটা ধৈর্যের ব্যাপার থাকে, তো মেডিকেল ফিল্ডেও কিন্তু তাই, নিজের ইচ্ছে মতো ডিগ্রিটা অর্জন করার জন্য কিন্তু অনেকটাই ধৈর্য লাগে, অনেকটা সময় লাগে।
এটা গেল পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপার। পোস্ট গ্রাজুয়েশনে আমি ডিটেলসে গেলাম না, কারণ যারা এমবিবিএস এ আসবে তারা অটোমেটিক জেনে যাবে তাদের কি নিয়ে পড়ার ইচ্ছে এবং কি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছে। কিন্তু কেউ যদি ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন করতে না চায়, কেউ চায় যে আমি এমবিবিএস করার পরেই আমি চাকরি করতে চাই, সেটার স্কোপ কি কি আছে, সেটাও অপশন আছে। এমবিবিএস করার পরে ডিরেক্টলি কোনো সরকারি হাসপাতালে বা কোনো প্রাইভেট নার্সিং হোমে কিন্তু মেডিকেল অফিসার হিসেবে জব করা যাবে। এবার কেউ যদি চায় যে আমি কোনো অর্গানাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকবো না, সে কিন্তু তার নিজের প্রাইভেট চেম্বারও খুলতে পারে, এবং সেটা কিন্তু সে 5.5 বছর পরেই স্টার্ট করতে পারবে যখন সে পার্মানেন্ট রেজিস্ট্রেশন পেয়ে যাবে। এখানে একটা বিষয় যেটা আমি বলতে চাই, যে নতুন এবার যেমন নিট আন্ডার গ্রাজুয়েটের আন্ডারে সব সেন্ট্রাল ইনস্টিটিউটকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেরকম আরেকটা এক্সাম যেটা এমবিবিএস এ আসতে চলেছে সেটা হচ্ছে গিয়ে নেক্সট, এবং সেটা হয়তো 2022-এই চলে আসবে। তো নেক্সট যেটা কি, সেটা হচ্ছে 4.5 বছর এমবিবিএস পড়ার পরেও কিন্তু আরেকটা এক্সাম দিতে হবে যেটা হচ্ছে গিয়ে নেক্সট 1, এবং ইন্টার্নশিপের পরে আরেকটা এক্সাম দিতে হবে যেটা হচ্ছে গিয়ে নেক্সট 2, এবং তারপরেই কিন্তু পার্মানেন্ট লাইসেন্স বা পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার পাবে, মানে ওই নেক্সট এক্সাম কোয়ালিফাই করার পর। তো এই গেল আমার মেডিকেল ফিল্ডে পোস্ট গ্রাজুয়েশন, এবং মেডিকেল ফিল্ডে পোস্ট গ্রাজুয়েশন না করেও জবের স্কোপ। এবার অনেকেরই ইচ্ছে থাকে যে উচ্চ মাধ্যমিক পড়ার পর আমি জেনারেল লাইন নিয়ে এগোতে চাই, কিন্তু ফিউচারে আমি মেডিকেল ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে চাই। বা অনেকে হয়তো মেডিকেল মেডিকেল মানে এমবিবিএস নিয়ে পড়তেই চায় না, যেহেতু এতটা একটা লং স্প্যান। বা অনেকের হয়তো আনফর্চুনেটলি 1 বছরে কোনো মিসহ্যাপ হয়ে যেতে পারে, যার জন্য সে হয়তো সে বছর মেডিকেল পেলো না। তাহলে সে কি করবে? জেনারেল লাইন নিয়ে যদি কেউ পড়ে, জেনারেল লাইনে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে পড়েই কিন্তু, মানে মেনলি সায়েন্স স্ট্রিমে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে পড়েই কিন্তু ফিউচারে মেডিকেল লাইনের সাথে রিসার্চ ফেসিলিটিতে মেনলি অ্যাসোসিয়েটেড থাকা যায়। যাদের বায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা, কেউ যদি ফিজিওলজি বা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ফিউচারে যদি এমএসসি পিএইচডি জেনেটিক্স এইসব সাবজেক্টে করে, তাদের কিন্তু ফিউচারে মেডিকেল স্ট্রিমে রিসার্চের একটা মানে অনেক বড় একটা স্কোপ থেকে যায়। ইভেন আমি এটাও বলবো, যারা মেনলি এমবিবিএস এমডি করে তারা যতটা না রিসার্চের দিকে যায়, তার থেকে বেশি কিন্তু জেনারেল লাইনে লোকজন সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ে তারা কিন্তু মেডিকেল রিসার্চ ফিল্ডে বেশি ইনভলভ। এবার আরেকটা কোয়েশ্চেন থাকে, যারা হয়তো নন বায়োলজিক্যাল স্ট্রিম, যেমন কেউ ফিজিক্স নিয়ে জেনারেল লাইনে পড়লো বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লো, তারা কি ফিউচারে মেডিকেল স্ট্রিমের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে? হ্যাঁ, তারাও পারে। কিভাবে? সেটা হচ্ছে, একটা স্ট্রিম আছে মেডিকেল ফিল্ডে যেটাকে আমরা বলি মেডিকেল টেকনোলজি বা বায়ো ইমপ্ল্যান্ট। যেমন যেরকম মেডিকেল সায়েন্স অ্যাডভান্স হচ্ছে, সেরকম ভাবে দিন দিন মেডিকেল টেকনোলজিও কিন্তু অ্যাডভান্স হচ্ছে। যত নতুন নতুন টেকনোলজি আসছে, যত নতুন নতুন ইনস্ট্রুমেন্টস আসছে, তত কিন্তু ইজি হয়ে যাচ্ছে মেডিকেল ডায়াগনোসিস, তত অ্যাকিউরেট হয়ে যাচ্ছে। এবং তাতে এমবিবিএস ডক্টর বা মেডিকেল ফিল্ডের বাদ বাকি লোকজনের যতটা না ইনভলভমেন্ট আছে, যতটা না কন্ট্রিবিউশন আছে, তার থেকে বেশি কিন্তু ইঞ্জিনিয়ার্স এবং ফিজিসিস্ট এবং যারা এই ইমপ্ল্যান্ট ইনস্ট্রুমেন্টস গুলো বানায় তাদের কিন্তু আরো অনেক বেশি কন্ট্রিবিউশন। এরপরে আরেকটা যেটা করতে চাই, কেউ যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ে থাকে, সে কিন্তু পরে এপিডেমিওলজিস্ট হতে পারে, এবং সেও কিন্তু মানে অনেক সেন্টারের সাথে স্ট্যাটিস্টিক্যাল পোস্টে কিন্তু সে ইনক্লুডেড হতে পারে। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা স্টেটে ব্রাঞ্চ থাকে, বা প্রত্যেকটা কান্ট্রির নিজেদের অর্গানাইজেশন আছে, সেখানেও কিন্তু স্ট্যাটিস্টিক্স পড়ে লোকজনকে হায়ার করা হয়, সেও কিন্তু ডিরেক্টলি মেডিকেল লাইনের সাথে ইনভলভ থাকতে পারবে। এরপর আমি চলে আসি মানে ডিরেক্ট এমবিবিএস মানে ডক্টর না হয়ে আর কি কি ভাবে মেডিকেল স্ট্রিমের সাথে অ্যাসোসিয়েটেড থাকা যায়। যেটা আমি বলবো পার্টিকুলারলি আমাদের স্টেটে মেয়েদের জন্য, যারা এখন উচ্চ মাধ্যমিক পাশ করলো, মেয়েদের জন্য একটা দারুণ ফিল্ড হচ্ছে বিএসসি নার্সিং। একটা হাসপাতাল চালাতে একজন ডক্টর বা একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লোক বা একজন টেকনিশিয়ানের যতটা না কন্ট্রিবিউশন, একজন নার্সের কিন্তু ঠিক সেম লেভেলেরই কন্ট্রিবিউশন। এবং বিএসসি নার্সিং এ কিন্তু সেক্ষেত্রে দারুণ স্কোপ আছে। বিএসসি নার্সিং পড়েও পোস্ট গ্রাজুয়েশন এমএসসি নার্সিং করা যায়, তারপরেও পিএইচডি করা যায়, এবং ফিউচারে কেউ যদি চায় সে জব করতে পারে, বা সে কিন্তু প্রফেসর বা এডুকেশন লাইনেও যেতে পারে, যেটা এমবিবিএস পড়েও করা যায়। আরেকটা জিনিস হচ্ছে, এমবিবিএস এবং নার্সিং বাদে আরেকটা যেটা স্ট্রিম হয় সেটা হচ্ছে কি প্যারামেডিক্যাল। প্যারামেডিক্যাল জিনিসটা কি? প্যারামেডিক্যাল হচ্ছে যেটা আমরা বলি স্টাডি অ্যাবাউট মেডিকেল টেকনিশিয়ান বা মেডিকেল টেকনোলজি। মানে একজন হাসপাতালে আমি যদি, একজন ডক্টর বললো একটা পেশেন্টকে আমি আপনার একটা সিটি স্ক্যান করাতে চাই, সিটি স্ক্যানটা কে করবে, সেটা কতটা মানে একজন ডক্টর একজন সিটি স্ক্যান দেখে রিপোর্ট দেবে সেটা যতটা ইম্পর্টেন্ট, একজন টেকনিশিয়ান সেই সিটি স্ক্যানটা কত স্কিলফুলি করছে সেটা কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। তাহলে এই প্যারামেডিক্যাল, এবার শুধু আমি রেডিওলজি ডিপার্টমেন্টের কথা বললাম, শুধু তাই নয়, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। চোখের জন্য অপটোমেট্রি,
তারপরে রেডিওলজি, তারপর হার্টের ডিপার্টমেন্ট, এগুলো সব ডিপার্টমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে সার্জিক্যাল ফিল্ড, প্রচুর পরিমাণে প্যারামেডিক্স লাগে এবং তাদের ইম্পর্টেন্স কন্ট্রিবিউশন কিন্তু ততটাই ইম্পর্টেন্ট মানে মেডিকেল ফিল্ডের অ্যাডভান্সমেন্টের জন্য। তো প্যারামেডিক্যাল পড়তে গেলে আমি কিভাবে ঢুকবো? আমাদের স্টেটে জেনপ বলে একটা এক্সাম হয়, JEMPAUH, ওই এক্সামটা দিয়ে প্যারামেডিক্যালে ঢোকা যায়। সিমিলারলি আরেকটা এক্সামও আছে ফার্মাসিতে ঢোকার জন্য, সেটা হচ্ছে বিএসসি মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডেরই ফার্মাসি আলাদা এক্সাম ওরা অর্গানাইজ করে এবং সেটা দিয়ে কিন্তু ফার্মাসি ফিল্ডেও ঢোকা যেতে পারে। এবার এই স্ট্রিমগুলো যেগুলো হচ্ছে কি ডিরেক্টলি নন এমবিবিএস স্ট্রিম, যেমন বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল, এগুলোর কিন্তু এখন খুব স্কোপ। কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু মেডিকেল টেকনিশিয়ান এদের কিন্তু খুবই দরকার এবং হায়ার ফিল্ডে মেডিকেল টেকনিশিয়ান লাইনেও কিন্তু ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন করা যায় এবং আরো ডেভেলপমেন্ট করা যায়। এবার প্রত্যেকটা ফিল্ডে যেটা আমরা দেখি যে জব ক্রাইসিস, বা অরূপদা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বা দেবশ্রীদা জেনারেল লাইনের ক্ষেত্রে যেটা বললো যে কেউ যদি জব নিয়ে এগোতে চায়, তো আমি বলবো মেডিকেল ফিল্ডে জব ক্রাইসিসটা কিরকম। মেডিকেল ফিল্ডে জব ক্রাইসিস আমি এখনো বলবো যে অ্যাকিউট জব ক্রাইসিস কিন্তু এখনো মেডিকেল ফিল্ডে নেই। মানে কেউ যদি চায় আমি 6 বছর এমবিবিএস পড়ে আমি একটা চাকরি করতে চাই, তাহলে কি তাকে হাসপাতাল থেকে হাসপাতাল বা নার্সিংহোম থেকে নার্সিংহোম ছুটে বেড়াতে হবে বা জবের জন্য তাকে খুঁজে বেড়াতে হবে? এতটা ক্রাইসিস কিন্তু এখনো মেডিকেল ফিল্ডে নেই। কারণ ইন্ডিয়াতে যা পপুলেশন, সেই লেভেলে ডক্টর রেশিওটা এখনো অনেকটাই কম এবং চারিদিকে কিন্তু ডক্টর, নার্স, টেকনিশিয়ান সবকিছুরই কিন্তু দরকার। সেই জন্য জব ক্রাইসিস হয়তো এই মেডিকেল স্ট্রিমের কোনো এডুকেশন স্ট্রিমে কিন্তু কাউকে ফেস করতে হবে না। কিন্তু যে জিনিসটা ফেস করতে হয় লোককে, সেটা হচ্ছে মানে যাদের বাবা মা হয়তো ডাক্তার তারা হয়তো জানে, বা যারা হয়তো মেডিকেল অ্যাসপিরেন্ট তারা হয়তো খোঁজ খবর রাখে যে আগে মানে কিছুদিন কয়েক বছর আগেও মেডিকেল ফিল্ডের যে ইমেজটা ছিল বা মেডিকেল ফিল্ডে পাবলিকের সাথে যে ইন্টারাকশনটা ছিল, আস্তে আস্তে ডে বাই ডে কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে। আমরা এভরি অল্টারনেটিভ ডে আমরা শুনতে পাই যে কোথাও না কোথাও কিছু একটা মিস অ্যাপ হয়ে যায়। তো আমি বলবো যে যারা এখন মেডিকেল অ্যাসপিরেন্ট তারা যেন কোনো রকম ভাবে এই নিউজ গুলো পেয়ে যেন ডিমোটিভেটেড না হয়ে যায় যে আমি যদি মেডিকেল ফিল্ডে চলে আসি আমার ফিউচারে কি সেফটি আছে বা আমার ফিউচারে কি হতে পারে। আমি বলবো প্রত্যেক সবাই যেন মোটিভেটেড হয়ে মেডিকেল ফিল্ডে আসার চেষ্টা করে, মানে অবশ্যই যাদের ইচ্ছা আছে, কেউ যেন কম্পালশন মানে নিজের ইচ্ছের এগেনস্টে গিয়ে যেন কোনো রকম পড়াশোনা কিছু না করে। তাই জন্য আমি বললাম যে শুধু যে ডাক্তার হয়ে বা শুধু যে নার্স হয়ে মেডিকেল ফিল্ডে কন্ট্রিবিউট করা যাবে সেটা একেবারেই নয়। যে কোনো রকম ফিল্ডে জেনারেল লাইনে এতগুলো সাবজেক্টে পড়ে বা ইঞ্জিনিয়ারিং পড়ে, ইভেন নন বায়োলজিক্যাল জেনারেল লাইন নিয়ে পড়েও কিন্তু মেডিকেল ফিল্ডে প্রচুর রকম ভালো রকম ভাবে কন্ট্রিবিউট করা যায়। যে রেসপেক্টে আমি এখন একটা কথা বলতে চাই যে চারিদিকে এখন এত কোভিড-19 একটা ভয়াবহ পরিস্থিতি ইন্ডিয়াতেও ডে বাই ডে খুবই বড় রকম ভাবে বাড়ছে। তো এই কোভিড প্রত্যেকটা স্টেটই এখন চেষ্টা করছে যাতে বেশি বেশি নাম্বারের টেস্টিং হয়, যত টেস্টিং হবে তত তাড়াতাড়ি ধরা পড়বে, তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা যাবে। তো এই টেস্ট গুলো যে কোভিড ল্যাব, প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা শহরে কোভিড ল্যাব বানানো হচ্ছে। এই কোভিড ল্যাব গুলোতে কারা কাজ করছে? শুধু কি ডাক্তাররা? তা কিন্তু নয়। একটা কোভিড ল্যাবে যেরকম একজন ডক্টর, যেমন একজন মাইক্রোবায়োলজিস্ট, একজন ভাইরোলজিস্ট, একজন প্যাথোলজিস্ট বা বায়োকেমিস্ট, এরকম ডক্টরদের যেমন সুপারভিশন লাগে, কিন্তু ডিরেক্টলি টেস্টটা করা ইনভলভ থাকে কিন্তু টেকনিশিয়ান, এবং তারাও কিন্তু নিজের লাইফ রিস্ক করে সেই টেস্ট গুলো করছে এবং হেল্প করছে যাতে তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় এবং যতটা পারা যায় এই কোভিড-19 যুদ্ধটা যাতে জয় করা যায়। সেই জন্য আমি বলছি যে মেডিকেল ফিল্ড কিন্তু ছোট একটা ফিল্ড নয় যে যেখানে শুধু ডক্টর বা নার্সই ইনভলভ। এটা কিন্তু একটা ওয়াইড ফিল্ড যেখানে অনেক রকম লেভেলের অনেক রকম স্ট্রিম নিয়ে পড়াশোনা করা মানুষরা কিন্তু এখানে আসে, ইনভলভ হয়, রিসার্চ করে বা তাদের রেসপেক্টিভ জব দিয়ে তারা কিন্তু কন্ট্রিবিউট করে এবং প্রত্যেকটা লেভেলের মানুষেরই কিন্তু ইম্পর্টেন্স এখানে ইকুয়াল। তো আরেকটা যেটা কথা আমি বলতে চাই যে অনেকে, এটা যদিও মিনিমাম একটা কম নাম্বার, কিন্তু অনেকেরই ইচ্ছে থাকে যেমন জেনারেল লাইন নিয়ে পড়ে লোকে জবের জন্য অ্যাপ্লাই করে, WBCS, IAS এরকম দেয়। অনেকে কিন্তু মেডিকেল পড়েও অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের দিকে যেতে চায়। মানে সাপোজ কারোর যদি কলেজের প্রিন্সিপাল হওয়ার ইচ্ছা থাকে, বা কেউ যদি চায় আমি ডিরেক্টলি ক্লিনিক্যাল মানে পেশেন্ট ইন্টারাকশন, ডাক্তার মানে পেশেন্ট দেখা লাইনে আমি যাব না, আমি অ্যাডমিনিস্ট্রেশন সামলাতে চাই, মানে আমি হসপিটাল সামলাতে চাই বা কলেজ সামলাতে চাই, সেক্ষেত্রেও কিন্তু অপশন আছে। সেক্ষেত্রে মেডিকেল পড়ার পরেও কিন্তু অনেক রকম এক্সাম আছে, সেগুলো দিলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে আসা যায়। এই শর্টে আমি মেডিকেল ফিল্ডের ব্যাপারে বললাম। মেডিকেল ফিল্ডে আবার আমি বলছি যে অ্যাডমিশনের ক্ষেত্রে সেরকম কমপ্লিকেশন কিছু নেই, কিন্তু প্রবলেম যেটা হয় যে
ভর্তি হয়ে যাওয়ার পরে এত স্কোপ কোন দিকে যাবে লোকে বুঝতে পারে না, ওই জন্য প্রেসারে এসে, যেহেতু এখন একটা ট্রেন্ড চলে এসেছে, পোস্ট গ্রাজুয়েশনের একটা কম্পালশন চলে এসেছে, ওই জন্য যেহেতু ওয়াইড নাম্বার অফ স্টুডেন্ট মানে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই পোস্ট গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে, ওই জন্য কেউ যদি চায়ও সে অন্যরকম দিকে যাবে, সে কিন্তু ওই প্রেশারটা নিয়ে হয়তো চাপা পড়ে যায়। তো আমি বলবো এগুলো আগের থেকে যারা এখন মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের হয়তো এখনই জেনে যাওয়া উচিত যে এরকম এরকম প্রত্যেকটা স্কোপই আছে। তো কারোর যদি ইচ্ছা থাকে, কেউ যদি চায় যে আমি মেডিকেল নিয়ে পড়তে চাই না বা এমবিবিএস নিয়ে পড়তে চাই না, আমি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাই বা আমি বায়োলজি নিয়ে পড়তে চাই, আমি ফিজিওলজি নিয়ে পড়তে চাই, তো আমি কি করবো? আমি কি ফিউচারে মেডিকেল লাইনের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারবো? হ্যাঁ, পারবো। আবার কেউ যদি চায় যে হ্যাঁ আমি মেডিকেল নিয়েই পড়তে চাই, অনেকের ছোটবেলা থেকেই অনেকের ইন্সপিরেশন থাকে অনেক ডক্টরদের দেখে, অনেকের ইন্সপিরেশন থাকে যে আমি ছোটবেলা থেকেই ডাক্তার হতে চাই, তো সে হয়তো সেই বছরটা একটা মিস আপ হয়ে গেল, সে হয়তো পেলো না, তাহলে আমি কি করব? আমি কি জেনারেল লাইনে চলে যাবো বা আমি কি আর এক বছর ওয়েট করব? আমি বলবো যে যাদের একদম ফুল অ্যাম্বিশন আছে, ফুল প্যাশন আছে যে সে মেডিকেল নিয়ে পড়তে চায়, সে হয়তো এক বছর ইউজ করতে পারে, এক বছর সে হয়তো এফোর্ট দিতে পারে, কিন্তু এফোর্টটা যেন সেই লেভেলের। আমি বলবো না যে খুব ইজি হবে, কোনো স্ট্রিমে কোনো ফিল্ডেই স্ট্রাগল নেই এরকম নয়, প্রত্যেকটা ফিল্ড ডিফিকাল্ট, প্রত্যেকটা ফিল্ডে নিজের নিজের রেসপেক্টিভ এরিয়াতে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো প্রত্যেকটা ফিল্ডে স্ট্রাগল আছে, এটা মাথায় নিয়ে এফোর্ট দিতে হবে। কিন্তু মেডিকেল ফিল্ডের ব্যাপারে আমি যেটা বলবো, শুধু এমবিবিএস নয়, নার্সিং, ফার্মাসি বা প্যারামেডিক্যাল, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, যে কোনো স্ট্রিমেই এফোর্টটা যদি তুমি দাও সেটা কিন্তু ওয়ার্থ ইট হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন যা পরিস্থিতি, এই কান্ট্রির কিন্তু এখন ডাক্তারদের দরকার। তো সেটা যেন সবার মাথায় থাকে, দিস নেশন নিডস ডক্টর রাইট নাও। তো যারা এর পরের মাসে হয়তো সেপ্টেম্বরে নিট আছে, তো যারা এখন প্রিপারেশন নিচ্ছ বা যারা এখন 11-12 পড়ছো, যে ভাবছো যে ফিউচারে হয়তো এই লাইনে এন্ট্রান্স এক্সামিনেশন তুমি দেবে, তো তারা এখন থেকেই চেষ্টা শুরু করে দাও। অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব একটা খুব ভালো স্পিচ এবং অনেকটা কভার করেছিস মেডিকেল লাইনে, প্লাস যেগুলো এর অ্যালাইড যেসব অকুপেশন গুলো, সেগুলো তুই খুব ভালো বললি, যেরকম অ্যাডমিনিস্ট্রেশন প্লাস প্যারামেডিক্যাল, অনেকেই হয়তো ভাবে না শুরুর সময়, বাট যেগুলো অ্যাকচুয়ালি কভার মানে এই করেছিস খুব ভালো প্রবলেমটা লাগলো আমি সেটা ফেস করেছি সেটা যে মানে অনেকের যারা, হুম যাদের হুম ইচ্ছা থাকে মেডিকেল নিয়ে পড়বে তাদের তো ঠিক আছে, কিন্তু অনেকে একটা ডিলেমার মধ্যে থাকে যে আমি মেডিকেলের জন্য ড্রপ দেবো না জেনারেল লাইন নিয়ে, তো সেই ডিলেমাটা যাতে কোনো কিছুটা হলেও কম হয়, মানে সেই জন্যই পুরো এরিয়াটা আমি কভার করার চেষ্টা করি। আমার ভিউয়ার্স এর জন্য একটা বলা আছে যে দেখো, সব কিছুরই একটা নেগেটিভ সাইড আছে, ঠিক আছে? এরকম না যে পজিটিভ পুরোই ঠিক আছে। একটা কয়েনের হেডও থাকে, টেলও থাকে, ঠিক আছে, বাট তোমার সেটা চুজ করতে হবে, তোমাকে সেই মতো তোমাকে নিজেও প্রিপেয়ার হতে হবে যে কোনটা করলে বেটার, কোনটা করলে তোমার প্রসপেক্ট বেশি। এরকম দেখো, সবাই সব স্পিকাররাই বলেছে যে সবাই একটা কমফোর্ট জোন থাকে, আমারও আছে, সবার সবার থাকা উচিত, এটা একটা থাকবেই, কমফোর্ট জোন থাকবেই, সেটাতেই লোকজন খেলতে যায়। ক্রিকেটারদেরও দেখবে একটা কমফোর্ট জোন থাকে, দাদাও যেরকম খালি অফ সাইডে খেলতো, এটা থাকে, এরকম সব জায়গায় থাকে একটা। তো সেইটাতে দেখে নিতে হবে যে আমার এখানে গেলে আমার প্রসপেক্টটা বেশি আছে, আমার কমফোর্ট জোনটা এর মধ্যেই রিচ করছে, তো আমি এতেই থাকবো। প্লাস তোমার যদি মনে হয় যে না, আমি আমার কনফিডেন্স আছে আরো, আমি আরো এটা এর থেকে বাইরে গিয়েও, অবশ্যই অবশ্যই সেটাতে কোনো ব্যাপারই নেই, মানে এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু নেগেটিভ কিছু ভেবে যদি আগে থেকেই সরে দাঁড়াও, সেটা আমার মনে হয় খুবই একটা, পরে হয়তো আফসোস হতে পারে, না আমি করতে পারতাম। হ্যাঁ, তো নেগেটিভ নিয়ে ভেবো না, পজিটিভ সবকিছুর মধ্যে আছে এটা ভাবো। পজিটিভ 90%ই পজিটিভ, হয়তো 10% নেগেটিভ, সেই 10%টাকে কখনো হাইলাইট করো না, 90% নিয়ে ভাবো। সেটা দেখো, স্কোপ আছে, সবকিছুতেই স্কোপ আছে, এরকম না যে স্কোপ একদমই নেই, সবকিছুতে স্কোপ আছে, খুঁজতেও হবে আমাদেরকে, সেটা ঠিকই ব্যাপার আর কি। তো নেক্সট আমাদের যে স্পিকার, সে হচ্ছে সুস্মিতা, সুস্মিতা দাস। সুস্মিতা, সুস্মিতাকে ওয়েলকাম। সুস্মিতা, মাইকটা মনে হয় তোর মিউট করা আছে। সুস্মিতা ওয়েলকাম। সুস্মিতা Thank you. 2016-এর পাস আউট। সুস্মিতা স্কুল থেকে বেরোনোর পরে যাদবপুরে হিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়েছে, তখন ওখান থেকে মাস্টার্স করছে। সুস্মিতার একটা খুব
আনন্যাচারাল একটা সাইড আছে, যেটা হচ্ছে ও রাগবি খেলে। রাগবি না কি ওটা কি, এটা একটু যদি আমেরিকান বলতে। ফুটবল। আমেরিকান আমেরিকান ফুটবল। ফুটবল। তো এটা সাধারণত মানে খুব একটা খুবই আনকমন একটা টপিক, মানে আমেরিকান ফুটবল খেলছে কোনো মেয়ে, মানে আমার দেখা তো প্রথম, মানে বাঙালি, ঠিক আছে, আমার দেখা সত্যি প্রথম, টু বি ভেরি অনেস্ট। তো এই এটা হঠাৎ করে কি করে হয়ে গেল, মানে আমেরিকান ফুটবলের প্রতি এত ইন্টারেস্ট করে জেগে? আসলে আমি ছোটবেলা থেকে একটু খেলতে পছন্দ করতাম, তো তারপরে সুযোগ হয়নি আমার সেইভাবে প্র্যাকটিস করার। তো তারপর যাদবপুর ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি একটা সুযোগ পাই আবার খেলার, পড়াশোনার সাথে সাথে। তো আমি সেই সুযোগটাকে শুধু কাজে লাগিয়েছি। আর নিজের যদি ভেতরে কোনো প্যাশন থাকে, আমার মনে হয় সেগুলো কাজে লাগানো দরকার। কারণ মানে জীবনটা খুব ছোট, খুবই ছোট। তো সুতরাং সেটা চলে গেলে তো আর পাওয়া যাবে না, তো এই যেসব ইচ্ছেগুলো আছে পূরণ করে রাখাই ভালো। তো তাই জন্যই আসলে খেলতে নামা। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। কিন্তু যেটা আহ, তোর 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 এক্সপিরিয়েন্সটা, তোর যে ধর তুই এখন যাদবপুরে পড়ছিস, একটা বিনাউন হুম, ইনস্টিটিউট সেখানে তুই পড়ছিস, ঠিক আছে। তোর হ্যাঁ, আর্টসে হিস্ট্রিতে মানে তো অনেকেই ভয় পায় হিস্ট্রি নিয়ে, হ্যাঁ, সেখানে তুই হ্যাঁ। একদম আউট করে ফ্রন্ট ফুটে খেলে যাচ্ছিস, ঠিক আছে। তো তোর কিরকম লাগছে, তোর কিরকম এক্সপিরিয়েন্স, হ্যাঁ, মেনলি ধর কেউ ধর এরকম আহ, হিস্ট্রিটা নিয়ে সত্যি অনেকে ভয় পায়, তো এটা নিয়ে তোর তোর কি বক্তব্য, তোর এক্সপিরিয়েন্সটা তুই শেয়ার করে। আম, বলবো হিস্ট্রি আসলে আমার সামনে আসলে শঙ্খজিৎ মামা ছিল। তো শঙ্খজিৎ মামার থেকে আমার সব ইন্সপিরেশন, কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে আর্টস পড়া থেকে শুরু করে সবকিছুই আমার ইন্সপিরেশন শঙ্খজিৎ মামা। তো যেহেতু মামা আমার রিলেটিভ, তো আমি সামনে একজনকে আদর্শ হিসাবে পেয়েছিলাম। তাই জন্যই আসলে আমি ওই দিকে যেতে পেরেছি। আর এক্সপেরিমেন্টালে পড়তে আসা আমার শঙ্খজিৎ মামার জন্যই। তো হিস্ট্রি পড়তে আমার ভীষণ ভালো লাগতো, তাই জন্যই হিস্ট্রিতে আমি অনার্স নিয়েছিলাম। আমার তো প্রথমেই মনে হয় যে আর্টসের সাবজেক্ট নিয়ে যখন আমরা পড়ি তখন অনেকেই ভাবে যে হয়তো দাম কম বা কেউ অত ইম্পর্টেন্স দেয় না, তো পাশের লোকের থেকে নিজের কতটা ভালো লাগে কি সেটা আমার মনে হয় বেশি বোঝা দরকার। নইলে আমরা নিজেকে যখন না বুঝবো তখন যে লাইনেই যাই না কেন ফেলিওর চলে আসতে পারে। তো সুতরাং নিজের পছন্দটাকে প্রথমে প্রায়োরিটি দেওয়া দরকার, সেইভাবেই আমি হিস্ট্রিকে প্রায়োরিটি দিয়েছিলাম। আমার পড়তে ভালো লাগতো বলে। ইভেন আমি ভেবেছিলাম আমি হায়ার স্টাডিজ করবো, আগে থেকে আমি প্ল্যান করেছিলাম যে আমি হায়ার স্টাডিজ করবো, তাই জন্যই হিস্ট্রিতে আমি যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। আমার মনে হয় হায়ার সেকেন্ডারির পরে যখন আমরা সাবজেক্ট চুজ করব সেটা খুব ইম্পর্ট্যান্ট হওয়া উচিত। তো যদি আমি হায়ার স্টাডিজ করি তাহলে সেটা এক ধরনের হবে, যদি আমি কম্পিটিটিভ লাইনে যেতে চাই সেটা এক ধরনের হবে। তো আর্টস থেকে কম্পিটিটিভ লাইনে গেলে অনেক সুযোগ সুবিধা থাকে, কারণ আর্টসের অনেক সাবজেক্ট থাকে যেগুলো কম্পিটিটিভ লাইনে এক্সামে আসে। যেমন ইতিহাস, সোশিওলজি, ইকোনমিক্স, এগুলো খুব ইম্পর্টেন্স রয়েছে। তো হায়ার স্টাডি আমার মনে হয় কলেজ চুজিং এর ক্ষেত্রেও মানে এটা দেখা দরকার যে আমি কম্পিটিটিভে যেতে চাই না আমি সাবজেক্ট চুজিং কলেজ চুজিং দুটোর ক্ষেত্রেই আমি বলবো যে আমি হায়ার স্টাডিজ করতে চাই না কম্পিটিটিভে যেতে চাই, সেটা আমার একটু আগে থেকে ভেবে নিতে হবে। কারণ যাদবপুর প্রেসিডেন্সি বা বিশ্বভারতী বা রবীন্দ্র ভারতী বা জেএনইউ, জেইইউ, এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে সাধারণত যে এডুকেশনাল বা কোর্স স্ট্রাকচার থাকে সেটা পুরো হায়ার স্টাডিজ বেসিস থাকে। তো এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হলে কম্পিটিটিভের যেমন ধরনের প্যাটার্নে পড়ানো হয় সেই ধরনের কিন্তু খুব মানে সেক্ষেত্রে খুব সুবিধা হয় না গ্র্যাজুয়েশন ওখান থেকে করলে। তো আমি তার থেকে বলবো ছেলেদের জন্য বিশেষ করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে যে সমস্ত কলেজ আছে সবগুলোই, ইভেন আমি যত শুনেছি সবগুলোই ভীষণ ভালো, কম্পিটিটিভের ক্ষেত্রেও খুব ভালো, আবার হায়ার স্টাডিজ এর ক্ষেত্রেও ওদের বেশ সুবিধা হয় আমি দেখেছি। আর আমার মনে হয় কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে যে কোর্স স্ট্রাকচার আছে বা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যেসব কোর্স স্ট্রাকচার আছে আর্টসের সাবজেক্টে সেগুলো অনেক বেশি কম্পিটিটিভ লাইনের জন্য সুবিধা হয়। আর কেউ যদি ডিটারমাইন করেই নেয় যে সে হলো কম্পিটিটিভ লাইনে যেতে চায়, তাহলে আমার মনে হয় এত চাপ করে অনার্স নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার থেকে বরং আগে থেকেই শুরু করা উচিত। ইকোনমিক্স, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো সবগুলোই আস্তে আস্তে পড়ে ফেলা উচিত।
তো পাশে পড়া কোনো অসুবিধাই নেই যদি কম্পিটিটিভ লাইনে যেতে চায়। এবার আমি বলবো কিছু সাবজেক্ট নিয়ে বলবো। হিস্ট্রি তো আমি পড়েছি, হিস্ট্রি নিয়ে আমি আম, মানে সুযোগের কথা বলবো। হিস্ট্রি থেকে পড়লে অনেক সুযোগ আছে, যেমন কম্পিটিটিভ লাইনেও একটা সুযোগ থাকে, আবার কেউ মানে টিচিং লাইন বা প্রফেসর এইগুলোতে তো যেতেই পারে, এইগুলো সুযোগ তো সমস্ত সাবজেক্টেই থাকে। তাছাড়া কিছু আছে যেমন আর্কিওলজি, মিউজিয়ামোলজি, এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু হিস্ট্রি থেকে ভালোই যেতে পারে। আর এরপর আমি কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেমন সোশিওলজি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ইকোনমিক্স, আর ফিজিক্যাল এডুকেশন নিয়ে আমি একটু বলতে চাইবো একটু পরে। সোশিওলজি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এগুলো তো টিচিং প্রফেশন আছেই, প্রফেসর, হাই স্কুলের টিচার। তো টিচিং প্রফেশনের সাথে সাথে আমার মনে হয় সোশিওলজি আর পলিটিক্যাল সায়েন্সের একটা এক্সট্রা সুযোগ আছে, যেমন হিস্ট্রিতে মিউজিয়ামোলজি নিয়ে পড়া যায়, সেরকম সোশিওলজিতে সোশিওলজি বেশ ডিমান্ডেবল সাবজেক্ট এখন, আমার যতদূর মনে হয়েছে। তো সোশিওলজি নিয়ে আহ, বিভিন্ন ধরনের এনজিওতে চাকরি পাওয়া যায়, যেটা খুব মানে ভালো জব, ওটা বেশ প্রেফারেবল জব। পলিটিক্যাল সায়েন্স নিয়ে মানে পলিটিক্যাল অ্যানালিস্ট, ফরেন কান্ট্রিতে যাওয়ার বেশ সুযোগ থাকে। যদি কেউ আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশন বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে, তাহলে বেশ ভালো সুযোগ আছে। আর তারপরে আমি বলবো ইকোনমিক্স এর কথা। ইকোনমিক্স এখন প্রচন্ড ডিমান্ডেবল সাবজেক্ট, ভীষণ ভীষণ ভালো সাবজেক্ট একটা। তার জন্য ম্যাথ অবশ্যই কম্পালসারি ইকোনমিক্সে অনার্স নিতে গেলে। তো ইকোনমিক্সের একটা বিশেষ ভালো সুযোগ হলো ইকোনমিক্স থেকে পড়ে যাদবপুর থেকে ডাইরেক্ট ক্যাম্পাসে নিয়ে বসা যায়। তাছাড়া টিচিং প্রফেশন তো আছে, ইকোনমিক্সের প্রচুর মানে ডিম্যান্ড আছে। ইকোনমিক্স নিয়ে যে কেউ পড়তে পারে নিঃসন্দেহে, ভীষণ ভালো সাবজেক্ট। আর ফিজিক্যাল এডুকেশন নিয়ে বলবো, যদি কারোর খেলতে ভালো লাগে সে গ্র্যাজুয়েশনের পরে ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়তে পারে, একদম বিএড এর মতোই একটা সাবজেক্ট, ওকে বলে ফিজিক্যাল এডুকেশনে নিয়ে পড়াকে বলে বিপিএড, এমপিএড। সে রিসার্চ লাইনে যেতে পারে বা আরো ফার্দার ওদের আরো বিভিন্ন ধরনের সুযোগ আছে, যোগা আছে, যোগা নিয়েও ইভেন নেট দেওয়া যায় বা প্রফেসর হওয়া যায় যোগা থেকেও। তো ফিজিক্যাল এডুকেশন যথেষ্ট ভালো সাবজেক্ট, কারণ ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়লে আবার বিএড এর কোনো প্রয়োজন হয় না। তো যেহেতু ওরা বিপিএড, সুতরাং ফিজিক্যাল এডুকেশনের কোনো ধরনেরই মানে হাই স্কুলের টিচার হতে গেলে কোনো বিএড এর দরকার হয় না। কিন্তু একটা কিন্তু আছে ফিজিক্যাল এডুকেশনে। ফিজিক্যাল এডুকেশনে বিপিএড করতে গেলে গ্র্যাজুয়েট হতে হয়, গ্র্যাজুয়েশনের পরেই বিপিএড করা যায়। আর আরেকটা জিনিস বলবো, অনেকেই হায়ার স্টাডিজে যেতে চায় না, অনেক পেশেন্সের দরকার হয়। আহ, আহ, যেহেতু 5 আর 5 10 বছর প্রায়, এমএও করতে 5 বছর, তারপরে আবার পিএইচডি কেউ করতে চাইলে 5 বছর, আরো ফার্দার স্টাডি করতে চাইলে তো অনেক বছর। তো সুতরাং আমি বলবো যে যদি কেউ প্রফেশনাল লাইনে যেতে চায় এইচএস এর পরে, তো আমার মনে হয় অমর্ত্যদা বলেছে নার্সিং এর কথা, বিএসসি নার্সিং এর কথা। তো আমি বলবো জেনারেল নার্সিং এর কথা, যেহেতু আর্টস থেকে কেউ যদি নার্সিং পড়তে চায় অবশ্যই পড়তে পারে। জেনারেল নার্সিং এর জন্য এন্ট্রান্স এক্সাম হবে মনে হয়, আগে তো নাম্বারের বেসিসেই ভর্তি হওয়া যেত, তো এখন এক্সাম হয়তো হবে শুনছিলাম। তো নার্সিং পড়তে পারে, এলএলবি পড়তে পারে আর্টস থেকে, মানে ল পড়তে পারে, হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারে, ফ্যাশন ডিজাইনিং পড়তে পারে, এয়ার হোস্টেসের জন্য পড়তে পারে। আরেকটা কথা বলবো, যেমন অরূপদাও বলেছে যে এমবিএ এর কথা, যেমন যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলে পরেই এমবিএ করা যায়, তার জন্য ক্যাট দিতে হয়। ইভেন আর্টস থেকেও গ্র্যাজুয়েশন করে এমবিএ কেউ করতেই পারে যদি ক্যাট দিয়ে সে সিলেক্ট হয়। আম, এগুলো হলো প্রফেশনাল লাইনের কথা বললাম। আর আমি বলবো যে যে কোনো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে কোনো দিকে যদি কেউ কলেজ লাইনে যেতে চায় মানে হায়ার স্টাডিজ করার জন্য, তার অবশ্যই পেশেন্স রাখতে হবে। পেশেন্স ছাড়া এত বছর একটা মানে একটা সাবজেক্ট নিয়ে পড়া অতটা সহজ না।
তো কম্পিটিটিভ লাইনেও যেতে গেলে সেমই পেশেন্স রাখতে হবে, কারণ সাথে সাথেই কেউ পেয়ে যাবে না। তার জন্য গ্র্যাজুয়েশনের পর 2-3 বছর তো অবশ্যই লাগে সবার। তো সুতরাং ক্ষেত্রেই পেশেন্সের দরকার হয়, হায়ার স্টাডিজের জন্য একটু বেশি দরকার হয়। আর আরেকটা কথা আমি বলবো, একটা মিথ থাকে যে কলেজে গেলে হয়তো পড়তে হয় না। আর্টসের ক্ষেত্রে অনেক পড়তে হয়, অনেক অনেক পড়তে হয়, অনেক বেশি পড়তে হয়, কিন্তু ভালো চাকরিও তো পাওয়া যায় না পড়লে। আর্টস থেকে পড়া মানেই যে সবকিছু শেষ এমন তো নয়। আর্টস থেকে পড়লেও অনেক সুন্দর সুন্দর সূচনা হয়, অনেকেই তার পছন্দের সাবজেক্টটা খুঁজে পায়, আরো প্রোগ্রেস করতে পারে, আরো শাইন করতে পারে। আর যেহেতু সবাই কলেজে ভর্তি হবে এখন, সবাই অনেক হায়ার সেকেন্ডারিতে আর্টসে অনেক নাম্বার পাওয়া যায়, আর অনেক নাম্বারও পেয়েছে, 80%, 90% কমন হয়ে গেছে। তো সুতরাং কিন্তু কলেজে গিয়ে কিন্তু এই নাম্বারটা এক্সপেক্ট করলে সত্যি খুব ভুল হয়ে যাবে। 60%, 70% এনাফ নাম্বার আর্টসের জন্য, যথেষ্ট ভালো নাম্বার। তো এক্সপেকটেশনটা 80-90% থেকে কলেজে ঢোকার আগে নামিয়ে আনাটাই আমার মনে হয় বেটার হবে। আর আরেকটা জিনিস বলবো, কলেজ লাইফে আমি একটা জিনিস ফিল করেছি যে যে কেউ গান, নাচ, আঁকা অনেক কিছুই পছন্দ করে অনেকে, বা খেলতে পছন্দ করে। হায়ার সেকেন্ডারি বোর্ড এক্সাম এগুলোর জন্য আমরা পিছিয়ে পড়ি, মানে আমাদের হয়ে ওঠে না ওই সময়গুলো। তো সেই সময়গুলো কিন্তু আমরা কলেজে গিয়ে সেই সময়গুলো, সেই প্যাশনের জিনিসগুলো কিন্তু, সেই সুযোগ কিন্তু আমরা কাজে লাগিয়ে নিজের প্যাশনগুলোকে খুঁজে পেতে পারি। প্যাশনগুলো যখন আমরা মানে আমাদের জীবনে আসে, তাহলে কিন্তু আমাদের সময় নষ্ট হয় বলে আমার মনে হয় না, কারণ তাতে অনেক খুশি থাকা যায়, খুশি থাকলে অনেক ভালো প্রোগ্রেস করা যায়। তার জন্য সময়ের কোনো মানে অপচয় হয় বলে আমার মনে হয় না। ওই ছোট 1-2 ঘন্টা সময় তো যে কেউই দিতে পারে নিজের দিনের থেকে। আর কলেজ লাইফে যাওয়ার আগে বলবো সবাই খুব ভালো এনজয় করো, কারণ বেশি চাপ নিলে মানে না পড়া হবে না কোনো কিছু হবে, দুটোর মানে কোনোটাই হবে না, মজাও হবে না, পড়াও হবে না। সুতরাং মজা করে সময়টা মজা করে কাটালেই ভালো হবে। আর কেউ হায়ার স্টাডিজ নিতে চাইলে একটুখানি পেশেন্স রেখে পড়ো, আর মজা করে পড়ো, নইলে এত বছর কাটানো তো অত সহজ না। এটুকুই বলবো, আমার এটুকুই বলার ছিল। বাহ, এটা মানে আমাকে একটা কথা বল, তুই যে এত গুছিয়ে বললি, এইটার ইন্সপিরেশনটা কি শঙ্খজিৎ মামা? মামার হ্যাঁ, থেকে শিখেছি এত গুছিয়ে বলাটা? হ্যাঁ, হ্যাঁ, সেটাই মানে বলা যায়। খুবই, এত এত গুছিয়ে বললি, মানে সত্যি খুব ভালো হয়েছে সত্যি। মানে প্রথমেই একদম যেভাবে তুই স্টার্ট করলি, এন্ট্রি যেভাবে নিলি, অসাধারণ, সত্যি খুব ভালো হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমাদের সব স্পিকারদের এতটাই আমাদের আজকে বলার ছিল। আমরা যতটা আমরা আমাদের যে প্রচেষ্টা ছিল যে মোটামুটি সবাইকে সবকিছু অ্যাটলিস্ট বেসিক যে আইডিয়া গুলো দেওয়ার, যে স্কুলের পরে কি দিকে যাওয়া উচিত বা কোন কোন ব্যাপারগুলোতে তোমাদের ফোকাস রাখা উচিত, সেগুলো আমরা মোটামুটি কভার করেছি, কভার করার চেষ্টা করেছি। কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো আমরা কমেন্ট সেকশনে পেয়েছি, করবো। আমি একবার সবাইকে, যারা যারা স্পিকার তারা যদি সবাই একবার স্ক্রিনে, হ্যাঁ, ফার্স্ট যে কোয়েশ্চেনটা এটা আসছে, ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসির মধ্যে এখন কোন দিকটা ভালো হবে। তো এটা আমি অরূপ আর অমর্ত্য, তোরা যদি ব্যাপারটা একটু ব্যাপারটা দেখি বলিস আর কি, কিরকম করা আমার যায়। তো আগে ফার্মাসির দিকটাই বল, তারপর আমি ব্যাপারটা নিয়ে কন্টিনিউ করছি। আচ্ছা, প্রথম কথা যেটা ফার্স্টেই আসছে যে ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসি মানে কোনটা ভালো হবে কম্পারিজনের দিক দিয়ে দেখতে গেলে স্কোপ কিন্তু দুটোতেই আছে। তো এখানে প্রায়োরিটি যেটা পাচ্ছে সেটা হচ্ছে নিজের ইচ্ছে কোন দিকটা, মানে আদৌ মানে 11-12-এ বায়োলজি আছে কিনা, বা বায়োলজি সাবজেক্ট যদি না থাকে, যদি নন বায়োলজিক্যাল স্ট্রিম হয়, তাহলে আমি বলবো ইঞ্জিনিয়ারিং এ যাওয়াই বেটার। কারণ ফার্মাসি কিন্তু ওই সেই মেডিকেল স্ট্রিম রিলেটেডই একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, যেটা পড়ে কিন্তু ফিউচারে মেডিকেল লাইনের সাথে যুক্ত থাকা যাবে। তো কারোর যদি বায়োলজিতে ইন্টারেস্ট থাকে, তো আমি বলবো সে কিন্তু ফার্মাসি নিয়ে পড়তে পারে ফিউচারে। কারণ কি কি স্কোপ আছে ফার্মাসিতে, ফার্মাসি হচ্ছে গিয়ে বি ফার্ম ডিগ্রিটা পাওয়া যায় ফার্মাসি পড়ে, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডই এই এন্ট্রান্স এক্সামিনেশনটা অর্গানাইজ করে। তো বি ফার্ম পড়ে
বেসিক যে চাকরিটা যেটা লোকে করতে পারে সেটা হচ্ছে গিয়ে কমিউনিটি ফার্মাসিস্ট, মানে যেটাকে আমরা বলি ফার্মাসিস্ট হিসেবে সেটা নিজের দোকান মেরে মানে ফার্মাসি শপ খুলতে পারে বা কোনো ফার্মাসি শপের সাথে সে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। দ্বিতীয় কথা, যে পোস্ট গুলো আসছে রিসার্চ রিলেটেড, একটা হচ্ছে গিয়ে R&D সায়েন্টিস্ট, যেটাকে আমরা বলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল সায়েন্টিস্ট। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ফার্মাসি কোম্পানি, অনেক নন ফার্মাসি মেডিকেল কোম্পানিও কিন্তু R&D সায়েন্টিস্ট বিনিয়োগ করে। যেমন এখন এই যে কোভিড-19 এর জন্য নানান রকম ড্রাগস, এই যে ড্রাগস নিয়ে রিসার্চ, নতুন নতুন ড্রাগ বানানো, নতুন নতুন ড্রাগ তাদের ট্রায়াল, এতে কিন্তু ফার্মাসিস্টেরও একটা বড় ভূমিকা আছে। দ্বিতীয় কথা, আর যেটা R&D সায়েন্টিস্ট ছাড়াও আর যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে ফুড অ্যান্ড ড্রাগ ডিপার্টমেন্ট, যেটা আমাদের স্টেটের বা কান্ট্রির, সেখানেও কিন্তু ফার্মাসিস্ট ওরা হায়ার করে, সেখানে F&D অ্যাসোসিয়েটেড ফার্মাসিস্ট বলা হয়, সেখানেও কিন্তু যেতে পারে। তো আর এছাড়াও যে কোনো ফার্মাসি ইউনিভার্সিটি বা ফার্মাসি কলেজে কিন্তু প্রফেসর বা মানে এডুকেশনাল একটা পোস্টের জন্য অ্যাপ্লাই সে করতে পারে। তো ফার্মাসি পড়েও কিন্তু নানান রকম স্কোপ আছে, এডুকেশনাল লাইন, রিসার্চ লাইন, এবং যদি না চায় একদম ডিরেক্ট জব বা বিজনেস লাইনেও কিন্তু সে কিন্তু যেতে পারে। ইভেন নিজের মানে পরবর্তী সে যদি চায় নিজের ফার্মাসি কোম্পানি খুলতে, ডিরেক্টলি বিজনেস লাইনে ঢুকতে, সেটাও কিন্তু সে করতে পারে। অরূপদা, এবার তুমি বলো একটু। এবার ব্যাপারটা হচ্ছে ও মেইনলি ইঞ্জিনিয়ারিং সাইড, ফার্মেসি সাইডটা বলেছি। ইঞ্জিনিয়ারিং সাইডে তো আমার মোটামুটি এর আগেও কভার করেছি। ইঞ্জিনিয়ারিং এ গেলে ইনস্টিটিউটের উপর অনেকটাই ডিপেন্ড করে, কিন্তু মানে প্রত্যেক কলেজে প্লেসমেন্ট কিন্তু সমান নয়, এটা কিন্তু শুরুতেই জেনে রাখতে হবে। কারণ প্রত্যেকটা, আমি যদি ভাবি যে আমি ইঞ্জিনিয়ারিং করলেই আমি চাকরি পাবো, সেরকম কিন্তু নয়। ইঞ্জিনিয়ারিং পড়ে কিন্তু চাকরি পাবো না এরকম অপশনও, এরকম দিকেও কিন্তু যেতে পারে। আমি শিবপুরে পড়েছি, শিবপুরে পড়ে কিন্তু আমার ব্যাচে 60 জন ছিল, তার মধ্যে 36 জন চাকরি পেয়েছিল, বাকিরা কিন্তু অন্যান্য ভাবে চাকরির চেষ্টা করেছে বা এখন মোটামুটি সবাই দাঁড়িয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং অবশ্যই স্কোপ আছে, এবার সেটা শিবপুরে বলে আমি বললাম, কিন্তু প্রাইভেট কলেজগুলোতে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু এতটাও, কিছু জায়গায় প্লেসমেন্ট অবশ্যই ভালো হয়, কিছু জায়গায় কিন্তু প্লেসমেন্ট ভালো হয় না। এটা কিন্তু চিন্তা ভাবনা করেও ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়া উচিত আমার সেটা মনে হয়। মানে এইচএসএ তো অবশ্যই মানে ফার্মেসির দিকে গেলে তো ও কি কি স্কোপ আছে সেগুলো তো বলেছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্কোপ গুলো আমি অলরেডি কভার করেছি। এরপরেও স্কোপ তো অনেক আছে, স্কোপ থাকলেও প্রবলেমও আছে, সেগুলো ভেবেচিন্তে এগোতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। যেটা যেটা অমর্ত্য যেটা কভার বললো, যেটা সেটা এখনকার যে সিচুয়েশন, সবাই জানো যে 5 মাস ধরে অলমোস্ট সবাই আহ বাড়িতেই আছে করোনার জন্য। তো যেটা আমাদের যেটা মেন বলা, যে সবাই এখানে ভিউয়ার্স যারা আছে তারা সবাই জানো যে কি করতে হবে করোনার জন্য আর কি করতে হবে না। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, জমায়েত করা যাবে না, এসব যা যা নিয়ম তো সবাই জানো। তো সেইগুলো প্রশাসন যে নিয়মগুলো দিয়েছে সেগুলো সবাই ফলো করো, যতদিন না আমাদের সিচুয়েশন মানে বাইরের সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোল হচ্ছে। করোনা ভাইরাসটা তো এখনো সেই মতো যায়নি, যেতে তারও টাইম আছে। তো যতদিন না এসব আন্ডার কন্ট্রোল হচ্ছে সিচুয়েশন গুলো, এখন এরকম নিয়মাবলী গুলো যেগুলো ফলো করার সেগুলো করো। আরো অনেক কোয়েশ্চেন আছে। নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে সংযুক্তা ঘোষ, বিএসসি জিওগ্রাফি নিয়ে পড়লে কি কি স্কোপ আছে ম্যাথমেটিক্স পাশে রাখলে? শঙ্খজিৎ বা দেবশিদা, আহ, শঙ্খজিৎ বেটার মনে হয়। শঙ্খ, তুই বল একটু। না, আমি জিওগ্রাফি নিয়ে বিশেষ কিছু জানি না। আমি যেটা বলতে চাই, যেটা জানি যে এটা মনে হয় যাদবপুরে আছে, আরো কিছু বাইরের ইনস্টিটিউটেও আছে, যে রিমোট সেন্সিং ও জিআইএস নিয়ে আমার মনে হয় একটা স্কোপ আছে। এটা দেবর্ষিদা ভালো বলতে পারবে আশা করি। আহ, না, আমিও মোটামুটি। মানে আমি যখন যাদবপুরে পড়তাম তখন জিওগ্রাফি ডিপার্টমেন্টটা ছিল না। হ্যাঁ, তা না ওটা এখন এমনি নতুন করা যেত, হয়েছে। মানে অন্য ডিপার্টমেন্ট থেকেই হতো আর কি, মানে ওটা আলাদাভাবেই হতো আর কি, হ্যাঁ, জিওগ্রাফি হ্যাঁ, হ্যাঁ, ডিপার্টমেন্ট হ্যাঁ। শুরু হওয়ার আগে থেকেই। তা হুম, এই হুম। একটা স্কোপ আছে, এটা ভালো দিক আর কি, এই দিকটা। আর হায়ার স্টাডিজ এর স্কোপ তো সব দিকেই আছে। হ্যাঁ, এমনি জব, যেটা ওভারঅল। জিওগ্রাফি রিলেটেড জবের স্কোপও আছে আমি যতদূর জানি, তবে আমি এক্সাক্ট ভালো মতন জানি না জিওগ্রাফিটা। আমি একটু আহ, বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 হ্যাঁ। হাইলাইট। বলছি জিওগ্রাফিতে অনার্স পেতে গেলে মানে বিএসসি করতে গেলে
যাদবপুর প্রেসিডেন্সির মতো ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে গেলে শুধু ম্যাথামেটিক্স থাকা এনাফ না, কারণ বেশিরভাগ মানে মিনিমাম 3টে সাবজেক্ট সায়েন্সে থাকতে হয়, যেমন ফিজিক্স, ম্যাথ, ইকোনমিক্স, এই ধরনের সাবজেক্টগুলো থাকা ম্যান্ডেটারি। নইলে না হলে যাদবপুর প্রেসিডেন্সির মতো ইউনিভার্সিটিগুলোতে মানে চান্স পাওয়া যায় না। কল্যাণী ইউনিভার্সিটি থেকে বিএসসি, মানে জিওগ্রাফিতে বিএসসি পেতে গেলে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স পাশে থাকতে হয়। আর স্কোপ বলতে মানে সায়েন্টিস্টের ক্ষেত্রে রিমোট সেন্সিং, জিআইএস এইগুলোই মোটামুটি আছে। আর রিসার্চের ক্ষেত্রে ভালো সুযোগ আছে, অনেক দিক আছে আমি যতদূর জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, আমাদের একটা জিনিস যেটা বলার, যেটা হচ্ছে যে আজকে তো কোয়েশ্চেন তো প্রচুর আছে, আমরা যতটা পারবো সবকটাই কভার করব। আমাদের নেক্সট যে আমাদের এপিসোডটা হবে, সেটা ডেটও এবং টপিকও আমরা খুব তাড়াতাড়ি আমরা ফেসবুকে ছাড়বো। তো সবাই সেটার জন্য রেডি থেকো, এবং সেটা ডেফিনেটলি এরকম ওভারঅল আমরা যে আজকে ডিসকাস করছি সেটা নিয়ে একদমই হবে না, সেটা পুরোপুরি একটা প্রপার স্ট্রিম বা প্রপার সাবজেক্ট নিয়ে আমরা সেদিন বসবো। আমাদের সেদিন আরো স্পিকার থাকবে, তারা শুধুমাত্র ওই স্ট্রিমটা বা সাবজেক্টের উপরই বেট করে থাকবে। তো আজকে যতটা পারছি আমরা কভার তো ডেফিনেটলি করছি। নেক্সট কোয়েশ্চেন যেটা অরুণাভ রয়, গভর্নমেন্ট জব নিয়ে স্কোপ অ্যান্ড প্রিপারেশন নিয়ে আলোচনা করলে ভালো হতো। গভর্নমেন্ট জবের ব্যাপারে আহ শঙ্খ, দেবশিদা, তোমরা যে কেউ অরূপ, অমর্ত্য, সবাই সবাই কিছু না কিছু হাইলাইট করতেই পারবে। তো আহ, শঙ্খ একটু বলো গভর্নমেন্ট জব ব্যাপারটা নিয়ে। না, এটা তো বিরাট প্রশ্ন, একটা এপিসোডের মোটামুটি প্রশ্ন হয়ে এটা গেছে। তবুও তবুও যেটা বলবো যে যদি এইচএস পাশ করে থাকে, আমি যেটা সাজেস্ট করব যে এখন থেকেই একটু একটু করে প্রস্তুতি নিক। মেন যেটা 4টে সাবজেক্টের উপর ফোকাস করে প্রায় সমস্ত পরীক্ষাতেই আছে। সবাই হয়তো জানো যে ম্যাথ, ইংলিশ, জিআই জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটাকে বলে, আর জিকে। জিকে মানে কিন্তু সব সাবজেক্ট যা পড়েছো এইগুলোর ওপর কিন্তু পড়তে পারো একটু একটু। ঠিক আছে, এইবার ধরো সিনিয়রদের সঙ্গে কনসাল্ট করে নিলে কি কি বই বা কি জাতীয়, এটা কিন্তু একটা বিরাট সেক্টর, মানে কম্পিটিটিভ সেক্টর। শুধু একদিনে কিন্তু এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন আমার মনে হয়। পরে কোনোদিন একটা শো ডিটেলস যদি করা হয় শুধু কম্পিটিটিভ সেক্টর নিয়ে, সেটাই কিন্তু সবচেয়ে ভালো হবে। তো ঠিকই, এটা একটা খুব বড় একটা কোয়েশ্চেন। গভর্নমেন্ট জব মানে এত ছড়িয়ে আছে, এবং সেটাকে মানে কোন দিক দিয়ে সেটা যাওয়া ভালো, কোন জায়গায় গেলে ভালো, সেটা একটা এক কথার প্রশ্ন আর কি। তা আমরা অন্য একটা দিন আমরা ডেফিনেটলি কভার করবো। আহ, দেখেন নেক্সট কোয়েশ্চেন, নিটের ক্ষেত্রে টোটাল 720 মধ্যে কত পেলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত রিপ্লাইন থাকে, অ্যাভারেজ নাম্বার কত হয়? অর্ণব মন্ডল, নিট। নিট নিয়ে আমার মনে হয় অরূপ বা অমর্ত্য বেটার বলতে পারবে ব্যাপারটা নিয়ে। এটা অমর্ত্যর অমর্ত্য কোয়েশ্চেন। অমর্ত্য হ্যাঁ, আমি যেটা বল হ্যাঁ, যেটা বলছি নিটের মধ্যে টোটাল 720-র মধ্যে এখন প্রেজেন্ট কতটা রেঞ্জে গেলে একদম টপ মেডিকেল কলেজ পাবে সেই আইডিয়াটা আমারও ক্লিয়ারলি নেই, কারণ আমি 6 বছর আগে এক্সাম দিয়েছি। কিন্তু আমি যেটা বলতে চাই যে মোটামুটি আমাদের স্টেটে কলকাতার টপ 5 মেডিকেল কলেজের মধ্যে পেতে গেলে কিন্তু তাকে একটা ডেফিনেট মানে টপ পার্সেন্টাইলের মধ্যে থাকতে হবে। তো আমি যেটা বলবো, যেহেতু আমি এক্স্যাক্টলি স্কোরটা বলতে পারলাম না, কিন্তু এটা সে কিন্তু তার নিজের মানে ফ্রেন্ডসদের কাছ থেকে ডিসকাস করে জেনে যেতে পারে। র্যাঙ্কের ব্যাপারে আমি যেটা বলতে পারি যে মোটামুটি কলকাতার টপ 5টা মেডিকেল কলেজে পড়ার জন্য কিন্তু তাকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, মানে আমি জেনারেলের কথা বলছি। এবং বাদবাকি ডিস্ট্রিক্টের সব কলেজগুলো কভার করে মোটামুটি 1500-এর মধ্যে কিন্তু জেনারেলে র্যাঙ্ক একটা থাকতে হবে। তো এইটা তাহলে সে মানে অ্যাটলিস্ট আমাদের স্টেটে যে কোনো একটা মেডিকেল কলেজে সে এমবিবিএস এ অ্যাডমিশন পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা একদিন তো ডেফিনেটলি আসবো যে নিট এবং নিটের র্যাঙ্ক অ্যানালিসিস এবং কলেজ, ওয়েস্ট বেঙ্গলের যেসব কলেজগুলো ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের জন্য, সেটা নিয়ে আমরা একদিন বসবো ডেফিনেটলি, যে কিরকম র্যাঙ্কে কিরকম কলেজ বা কিরকম স্ট্রিম, এই অ্যানালিসিসটা আমাদের সত্যি হওয়া দরকার। তো আজকে আমরা আপাতত এই কোয়েশ্চেন গুলো নিয়ে থাকছি। এর পরে যেদিন আসবো আমরা আবার আমাদের নেক্সট টপিক নিয়ে, সেদিন আমরা আরো আরো কোয়েশ্চেন নিয়ে আসবো, যেগুলো কমেন্ট সেকশনে আছে, যেগুলো আমরা কভার করতে পারলাম না, প্লাস নিউ যেসব কোয়েশ্চেন হবে
এছাড়া ভিউয়ার্সদের একটা বলে রাখি, এদের সবারই যে কজন দর্শক আছে, যে কোন স্পিকার আছেন আমাদের আজকে, দেবশিদা, অরূপ, শঙ্খজিৎ, অমর্তা, সুস্মিতা, সবারই ফেসবুক পেজ আছে। তোমরা যাদের পার্সোনালিও কিছু কোয়ারিজ থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। এছাড়া আমাদের যে এক্সিও ইভেন্টের পেজ আছে, যেটা থেকে আজকে আমরা লাইভ হয়েছি, সেইখানেও তোমরা আমাদের মেসেজ করতে পারো কোয়েশ্চেন্স নিয়ে, যেগুলো তোমাদের কনসার্ন, যে এগুলো তোমাদের হয়তো আমরা আজকে কভার করতে পারলাম না, বাট তোমাদের ডাউট থাকছে, প্লাস এক্সট্রা অন্য ডাউট যদি থাকে সেগুলো তোমরা আমাদের জানাও। আমরা ডেফিনেটলি আমাদের যে কনসার্ন আছে পার্সন, যে ওই ব্যাপারটা ভালো বলতে পারবে, তাদেরকে আমরা সেটা সেটা শেয়ার করবে, তোমাদের সঙ্গে ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে। আজকে আহ আমরা যাওয়ার আগে একবার একটা অমর্ত্য একটা গান শুনতে চাই। অমর্ত্য খুব ভালো গান গায়, যেটা আগেই বলা হয়েছিল। অমর্ত্য একটা ছোট্ট করে একটা গান টান হয়ে যাক। চাপে চাপে ফেলে দেওয়ার সময়। প্রথম কথা, আমি প্রফেশনাল সিঙ্গার নই, টুকটাক গান করি। তো সবাই যেহেতু রিকোয়েস্ট করলে, আমি একটা রবীন্দ্রসঙ্গীতই করছি, হচ্ছে আমার মুক্তি আলোয় আলো। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের কন্হি জ্বালা, জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। নমস্কার। খুব 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 ভালো গান অমর্ত্য, এখনো এত বছর পরেও আহ গানের গলাটা সেই ঠিকঠাক ধরেই রেখেছিস একদম। কিন্তু আমার এরকম বলা উচিত নয়, আমার এত নিজের অমায়িক গলা এত। আহ, আচ্ছা, তো আজকে শোয়ে আমাদের এবার আমরা শেষ করতে চলেছি আমাদের আজকে যে এপিসোড। তো উম, আমাদের এই আজকে যে ফার্স্ট এপিসোড, সেটা পুরোপুরি টেকনিক্যাল দিকটা পুরো সামলেছি ইভান, ইভান দাস। ইভান 2016 পাস আউট। ইভান বর্তমানে টেকনো ইন্ডিয়া কলেজে পড়ছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো ইভান আজকে পুরো টেকনিক্যাল ব্যাপারটা পুরো ওই সামলেছে। এছাড়া আমাদের পুরো এক্সিউবারেন্ট টিম, যাদের ছাড়া এটা হতোই না, তারা পুরোপুরি এটা এই শোটার প্রমোশন থেকে বলো, কোঅর্ডিনেশন থেকে বলো, সবকিছু পুরো আমাদের যে এক্সিউবারেন্ট টিম, তারা পুরোপুরি দেখেছে। তাদের ছাড়া সত্যি এটা এই আজকে এটা হতো না। এবং পরে আমরা যে আরো যে আমরা শো নিয়ে আসবো, টক শো নিয়ে আসবো এবং বিভিন্ন টপিক নিয়ে আসবো, সেগুলো সব পুরোপুরি আমাদের টিমের থেকে হবে। টিম এত ভালো একটা টিম, যেটা না থাকলে সত্যি এগুলো সম্ভব হতো না। নেক্সট যেটা দেখে নেবো, যে লোকটাকে যে এতক্ষণ সত্যি স্ক্রিনে ছিল না, স্ক্রিনে এবার আসবে, সে হচ্ছে যে এই শোটার যে মেইন মাস্টার মাইন্ড, যার মাথা থেকে বেরিয়েছে, মস্তিষ্ক থেকে এই আইডিয়াটা বেরিয়েছে, যেরকম একটা টক শো করলে সত্যি ভালো হয়। অনেকের একটা ডিলেমা থাকে, সেটা আহ, তাকে কিভাবে একটা হেল্প করা যায়, যেটা, তো যে লোকটার মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে, সে এখন উপস্থিত হয়েছে, একটু আজকে ব্যস্ত ছিল সে।
সে উপস্থিত হয়েছে শাব্দিক রায় চৌধুরী, শাব্দিক দা আমাদের 2010-এর পাস আউট। শাব্দিক দা ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম। শোনা যাচ্ছে আমায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। শাব্দিক দা আজকে জন্মদিন, জন্মতিথি শাব্দিক দা আজকে, তো সেই জন্য সারাদিন ব্যস্ত ছিল। শাব্দিক দা, হুম। থ্যাংক ইউ তোমার, ফার্স্ট অফ অল যে তুমি এরকম একটা আইডিয়া সবার সঙ্গে শেয়ার করেছো, এবং আমরা মোটামুটি ভাবে আমাদের যা প্রচেষ্টা ছিল আমরা সেটাকে ঠিকঠাক ভাবে দাঁড় করানোর চেষ্টা করেছি, এবং পরেও আরো বিভিন্ন এপিসোড দিয়ে আমরা আরো চেষ্টা করব। তো তোমার এই যে আইডিয়াটা, সেটা তখন তোমার মাথা থেকে যে আইডিয়াটা এসছে, এটা তো এইটা নিয়ে কিভাবে হঠাৎ করে তোমার এরকম ডেভেলপ করলো আইডিয়াটা, সেটা নিয়ে তুমি একটু বলো। প্রথমেই বলি যে যদি বলি যে এটা আমার একার আইডিয়া, তাহলে খুব বড় একটা মিথ্যা কথা বলা হবে। প্রথমে আমরা এক্সুবারেন্ট যবে থেকে তৈরি হয়েছে তবে থেকেই আমাদের যে পুরো এক্সুবারেন্ট টিম, তারা আমরা বিভিন্নভাবে চেষ্টা করি যে সামহাও আমাদের স্কুলকে আমরা যদি কোনোভাবে হেল্প করতে পারি, বিভিন্নভাবে হতে পারে, সেটা পড়াশোনার দিক দিয়ে হোক কি অন্যান্য ছাত্রদের ফিউচারের ক্ষেত্রেই হোক, সব দিক দিয়ে আমরা ভেবে এসেছি যে আমরা এক্সপেরিমেন্টাল স্কুলকে কিভাবে সাহায্য করতে পারি অ্যাজ এ প্রাক্তন স্টুডেন্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন এক্সুবারেন্ট তৈরি হলো, তারপরে আমরা বিভিন্ন ইভেন্ট করলাম, করতে করতে আমাদের একটা সময় এসে আমরা একটা প্ল্যানিং করছিলাম যে এরকম আমরা স্কুলে এরকম একটা, আমাদের যেহেতু স্কুলে এত সফল কৃতীরা আছে স্টুডেন্ট, তো তাদের মাধ্যমে যদি আমরা এরকম যারা প্রেজেন্ট 11, 12, 9, 10 এর আছে তারা, অথবা যারা পাশ করে গেছে তাদের জন্য যদি আমরা এরকম কিছু মানে অ্যারেঞ্জ করতে পারি, সেটা খুব ভালো হয়। কিন্তু যেটা দাঁড়িয়ে গেল যে হয় না, মানে যখন ভাবলাম তখন একরকম সিচুয়েশন, কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে সিচুয়েশনটা বদলে গেল, মানে হঠাৎ করোনা চলে এলো। এবার করোনা এসে যাওয়াতে আমাদের সব প্ল্যান ট্যান ঘেটে গেল। এবার প্ল্যান ঘেটে যাওয়ার ফলে আমরা এই টাইমটা বেসিক্যালি সবাই জানে যে আমরা এই টাইমটা একটা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন অর্গানাইজ করি কল্যাণীতে, এবং আমার মনে হয় যে এই অঞ্চলে এরকম লেভেলের কুইজ কোথাও স্কুল ইন্টার স্কুলের ক্ষেত্রে আমার জানা নেই, হতে পারে নিশ্চয়ই অন্যরাও করে। তো সেটাকে আমরা হুট করেও মিস করতে শুরু করলাম, যে মানে আমরা একটা স্কুলকে কিছু দিতে চাই এই যে মানে আগ্রহটা, কিন্তু সামহাও সেটা বন্ধ হয়ে গেল। এবার সেটা যখন বন্ধ হয়ে গেল, তখন আমরা ভাবলাম যে স্বাভাবিকভাবে এখন এইচএস এর শেষ হয়েছে, এইচএস দেওয়া আমাদের যে স্কুলের যারা ছাত্রছাত্রীরা, তারা একটা, আমাদের ক্ষেত্রে হয়েছে, আমরা যখন 2010-এ পাস করেছি তখন আমাদের এটা হয়েছে যে কোন স্ট্রিমে যাব, কি করব কিছু জানি না, কি একটা গাইডেন্স কারোর পেলে খুব ভালো হয়। তো এখান থেকে আমার একার নয়, আমরা এটা আলোচনা করি যে কে কি হয়। তো আমি, হ্যাঁ, একটা কথা আমি বলেছিলাম যে এটা তো আমরা একটা অনলাইনে কিছু একটা করতেই পারি, মানে জাস্ট ক্যাজুয়াল, মানে এটা আমার মস্তিষ্ক প্রসূত এরকম ব্যাপার নয়। এটা আমি জাস্ট একটা ক্যাজুয়ালি বলেছিলাম, সবাই তাতে পার্ট নিয়েছিল, এবং সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এক্সুবারেন্ট টিম একটা প্রচেষ্টা করেছে। এবং যাদের সত্যিকারে আমি ধন্যবাদ দেব, আজকে প্রথম দিনের এই একটা, মানে আমি শুনছিলাম এই প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমি শুনছিলাম, তো সেখানে যারা বললো, দেবশ্রীদা আমাদের সিনিয়র, দেবশ্রীদা, শঙ্খজিৎ, সুস্মিতা, অমর্ত্য, অরূপ, এরা যারা বললো, এদের কথা আমি শুনলাম। আমি এখানে একটা কথাই বলবো যে দেখো, যারা আমি কমেন্ট সেকশনেও দেখছিলাম অনেকে কোয়েশ্চেন করছে, আচ্ছা এই লাইনে গেলে ভালো না, ওই লাইনে গেলে ভালো না, সেই লাইনে, স্বাভাবিক, তোমরা পাস করেছো, এখন একটা স্বাভাবিক কোন লাইনে গেলে ভালো হবে, কোন লাইনে গেলে চাকরি হবে, এটা তো ঠিক কথাই, এটা আশাটা খুব স্বাভাবিক। কিন্তু এটা আমি একটা কথাই বলবো যে দেখো, আমরা আজকে 5 জনকে এমন এনেছি যারা 5টা ডিফারেন্ট জোনে, ডিফারেন্ট লাইনে পড়াশোনা করেছে, কিন্তু এদের মধ্যে একটা কমন জিনিস আছে, কি বলতো, এরা প্রত্যেকেই সফল, এরা প্রত্যেকেই সাকসেসফুল, দ্যাট ইজ দ্য বিগ পয়েন্ট। মানে আলটিমেটলি তারা 5 জন 5টা লাইনে গিয়ে সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে, যেটা লাইফে সবচেয়ে বড়। তুমি বাংলা নিয়ে পড়েও সাকসেসফুল হতে পারো, তুমি ডাক্তারি নিয়ে পড়েও সাকসেসফুল হতে পারো, তুমি ডাক্তারি নিয়ে পড়ে অমর্ত্য হতে পারো, তুমি বাংলা নিয়ে পড়ে শঙ্খজিৎ হতে পারো, তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে অরূপ হতে পারো। আমরা এটাই বলতে, মানে আমাদের মোটিভটা হচ্ছে যে সবাই কি পড়বে, সবাই তো সব মানে এক সাবজেক্ট পড়বে না, যে যার নিজস্ব একটা ধরন আছে, নিজস্ব চিন্তাধারা আছে, যে যে লাইনেই যাও, কিন্তু আলটিমেটলি তোমাকে লাইফে সাকসেসফুল হতে হবে। আর তাই জন্য আমরা কিছু সাকসেসফুল যারা স্টুডেন্ট, সবাই সাকসেসফুল, মানে আমরা বলবো এক্সপেরিমেন্টাল স্কুলের
এমন কোনো ছেলে পাওয়া যাবে না যে সাকসেসফুল নয়, কেন সে তার নিজস্ব ডোমেইনে সাকসেসফুল। এবার তোমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল ডোমেইন সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা ক্ল্যারিফাই করার জন্য, সেটা ক্লিয়ার করার জন্য আমরা এক এক দিন আপাতত যতদিন না ভর্তি প্রসেস, অ্যাডমিশন প্রসেস স্টার্ট হচ্ছে, আমাদের চেষ্টা থাকবে এরকম আরো কিছু ইন্টারেক্টিভ টক সেশন করা বিভিন্ন টপিকে। আজকে কমেন্ট সেকশনে কিছু কিছু কোয়েশ্চেন এসছে আমরা দেখেছি, সেগুলোকে মাথায় রেখে আমাদের যেটা টার্গেট থাকবে সেই টপিক গুলোতেও আমরা ভবিষ্যতের ক্ষেত্রে অন্যান্য আরো স্পিকার যারা সাকসেসফুল, সবাই সাকসেসফুল, আমি আমি একটা কথা বারবারই বলি যে এক্সপেরিমেন্টাল স্কুলে প্রতিটা ব্যাচে 180 জন করে পাশ করে প্রায় প্রতি বছর, কি আরো বেশি, এবং প্রত্যেকেই যে যার ডোমেইনে সাকসেসফুল। এটা আমি গর্ব করে আমাদের স্কুলকে নিয়ে আমি বলতে পারি, তার কারণ এটা বাস্তব। হতে পারে যে বিভিন্ন ডোমেইনে তারা, কিন্তু প্রত্যেকে যে যার ডোমেইনে মোরাললেস সাকসেসফুল। তো সেদিকটা মাথায় রেখে আমরা চেষ্টা করব যে 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 ডোমেইন গুলোতে সবার ইন্টারেস্ট আছে বলছো যারা, তো সেগুলোকেই আমরা গুরুত্ব দিয়ে পরবর্তীতে আরো যাতে এরকম আমরা সেশন করতে পারি আমরা এটা মাথায় রাখবো। আর স্পেশালি আমি সুহত্রকে খুব ধন্যবাদ জানাবো যে ও খুব সুন্দর অ্যাঙ্কারিং করে, মানে আমরা তো 5 জনের বক্তব্য শুনলাম, এই 5 জনের সূত্রধরের কাজটা যে সুহত্র যেভাবে করলো, ওকেও ধন্যবাদ। অবশ্যই ইভানকে ধন্যবাদ, ইভান পুরো টেকনিক্যাল দিকটা দেখেছে। আমরা সবাই একটু বুড়ো হয়ে গেছি, টেকনিক্যালি খুব একটা সাউন্ড নয়, বয়স হচ্ছে আজকে আরেক বছর বেড়ে গেছে, তো আমরা বুড়ো হচ্ছি, আমরা টেকনিক্যালি খুব হয়তো সাউন্ড নাও, যদিও আমি মানে এই লাইনে থেকেও অতটা টেকনিক্যালি সাউন্ড হয়ে উঠতে পারিনি, আমার ব্যর্থতা। তো ও সবার সঙ্গে খুব ভালো কানেক্ট করে কিন্তু এই জিনিসটা করতে পেরেছে। এবং জানি না অনুষ্ঠানটা কতটা সফল কি না সফল, তবে যারা দেখলো, অন্তত যদি 10টা ছেলেও দেখে থাকে বা কি 20টা ছেলেও দেখে থাকে, তাদের মধ্যে যদি একজনেরও উপকার হয়ে থাকে, আমাদের সার্থকতা এই প্রোগ্রামের আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সময়ে আমি নতুন করে সুহত্র যেটা বললো যে যেগুলো যেগুলো সরকারি বিধি নিষেধ আছে মেনে চলবেন, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, যেগুলো যেগুলো আছে আপনারা অনেক বেশি জানেন এই ব্যাপারে নিশ্চয়ই, জাস্ট আমাদের মনে করে দিয়ে দেওয়া কাজ এই সময়টা। তো বললাম, তো আমরা সময় 1 ঘন্টা বলেছিলাম, অলরেডি 2 ঘন্টার দিকে যাচ্ছি। প্রথম অনুষ্ঠান, একটু হয়তো সময়ের ম্যানেজমেন্ট একটু আমাদের দিক থেকেও ফল্ট হয়েছে, তো এগুলো আমরা কারেক্ট করে নেব এবং ভবিষ্যতে এগুলো আমরা দেখে নেব। ধন্যবাদ সুহত্র। থ্যাংক ইউ সাদিকদা, খুব ভালো তোমার এক্সপিরিয়েন্স ইনপুট দেওয়ার জন্য। যেটা বলা, যেটা মেনলি সাদিকদা যেটা বললো এবং সব স্পিকাররাই যেটা বললো যে আমাদের সবার একটা কমফোর্ট জোন আছে, আমরা মোটামুটি সেইখানেই আমরা থাকতে চাই, যে এখানে গেলেই আমাদের আমাদের একটা প্রসপেক্ট আছে আমাদের এই জায়গাটা থাকলে। তো সেটা তোমাকে নিজে দেখতে হবে আর কি। সবাই এটা বললো যে নিজেকে সেটা বেছে নিতে হবে যে কমফোর্ট জোনটা আমার কোথায় আছে, সেটা দেখে নাও। আর ডেফিনেটলি এরকম আমার মনে হয় না যে কল্যাণীর আর কোনো স্কুলে এখন অব্দি এরকম কোনো টক শো বা টক সেশন এরকম হয়েছে, এটা মনে হয়। হলেও সেটা আমার জানা নেই, কারণ আমি এখন কল্যাণী ছেড়ে দিয়েছি, অনেক বছর হলো কল্যাণী বাইরে থাকি। তো আমার সেটা জানা নেই, হয়তো হতে পারে, বাট আমার মনে হয় না হয়েছে এরকম। আমরা আরো আরো আমরা টপিক নিয়ে টক সেশনে আসবো, টক শোতে আসবো, এবং সেটা ঠিকঠাক টাইমে আমরা ফেসবুকে আমাদের পেজ থেকেই সেটা আমরা পোস্ট করব যে কোন দিন আমরা কোন টপিক নিয়ে আমরা আসতে চলেছি। এবং আমরা সেই সব স্পিকারদেরও নাম আমরা অ্যানাউন্স করব যারা যারা সেদিন সেই টপিকের উপর বলবে বা বলতে চলেছে। এবং যে কোয়েশ্চেন গুলো নেওয়া গেল না, আমি আবারও বলছি, কোয়েশ্চেন গুলো যেগুলো নেওয়া গেল না সেগুলো তোমরা চাইলে আমাদের যারা স্পিকার আছে তাদের সাথেও যোগাযোগ করতে পারো, তারা সবাই ফেসবুকে আছে, তাদের প্রোফাইলের লিঙ্কও পেয়ে যাবে। এছাড়া আমাদের এক্সুবেন্টের পেজও আছে, সেখানেও তোমরা পোস্ট করো, মেসেজ করো আমাদেরকে, আমরা ডেফিনেটলি সেগুলো অ্যান্সার দেবো। কারণ সময় তো খুব কম, সময়টা সীমিত, তো হয়তো অনেক কোয়েশ্চেন আমরা নিতে পারিনি, সেদিক দিয়ে একটা আমাদের একটু ত্রুটি থেকে গেল। আমরা পরের বার থেকে ডেফিনেটলি ট্রাই করবো সবকিছু সবকটা কোয়েশ্চেন কভার করার জন্য। এবং টাইমটাও একটু আমরা আজকে বেশি লেগে গেল, কারণ অনেক কিছু বলার ছিল, তো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে গেল ওটা। তো আজকে এই অবধি, নেক্সট কবে আমরা আসছি আবার আমরা সেটা জানাচ্ছি খুব তাড়াতাড়ি, শীঘ্রই। আহ, সবাইকে শুভরাত্রি, ভালো থেকো সবাই। আর করোনার জন্য যা সব নিয়ম আছে প্রশাসন দ্বারা, সেগুলো অবশ্যই মেনে চলো।
এটা এখন সত্যি দরকার। কি করতে হবে করোনার জন্য সেটা সত্যি দরকার। সবাইকে শুভরাত্রি এবং ধন্যবাদ।